আমি প্রাচীন রাজ্যের রাজকন্যা আয়েশা। আমার মা ফাতেমা প্রথমে সম্রাটের প্রিয় সহচরী ছিলেন। একসময় তিনি সমগ্র রাজপ্রাসাদের সবচেয়ে প্রিয় ছিলেন, কিন্তু সম্রাজ্ঞী ও বিদেশি কর্মকর্তাদের ষড়যন্ত্র ধরে ফেলায় সম্রাজ্ঞী তাকে অপবাদ দেন রাজসন্তান হত্যার এবং তাকে নির্বাসিত কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে তিনি বিষণ্ণ থাকতেন এবং অভিমানে মৃত্যুবরণ করেন। আয়েশা, বেঁচে থেকো, নিশ্চয়ই বেঁচে থেকো। মা, যেও না। আমি ছোটবেলা থেকেই নির্বাসিত কক্ষে বড় হয়েছি। পেট ভরে খেতে পাইনি, পরার মতো জামাও ছিল না। প্রাসাদের চাকরা অত্যাচার করত, বোনেরা পদদলিত করত। নোংরা মেয়ে, তুমি কি ভেবেছ এখনো রাজকীয় বংশের এই নির্বাসিত কক্ষের কাপড় তুমি না ধুলে কে ধুবে? ধুতে না পারলে আজ রাতে খেতে পাবে না। ভেবেছিলাম আর কখনো ঘুরে দাঁড়াতে পারবো না, যতক্ষণ না আমার বিয়ের বয়স হলো। বেহায়া, তুমি কি জিনিস যে আয়েশা রাজকুমারীকে চেঁচিয়ে বলার সাহস পাও? মরতে চাও? রাজকুমারীকে অভিনন্দন, অভিনন্দন। আপনার বৃহৎ রাজ্যের রাজার সাথে বিয়ে, রাজকীয় ফরমান এসে গেছে। আপনি সত্যিই দুঃখ থেকে মুক্তি পেলেন। বৃহৎ রাজ্যের রাজা, বৃহৎ রাজ্যের রাজা রাজীব। শুনেছি তিনি ভদ্র ও সুশীল। বৃহৎ রাজ্য তার সম্পদের জন্য বিখ্যাত। এটি ছিল আমার দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র সুযোগ। কিন্তু শেষ পর্যন্ত সব বদলে গেল। ফরমান পড়ুন। কেন সব বদলে গেল? স্বর্গের আদেশে, সম্রাটের ঘোষণা, প্রাচীন রাজ্যের মেঘনা রাজকুমারী, সৎ ও নম্র স্বভাবের, পরিশ্রমী ও বিনয়ী, অবিলম্বে বৃহৎ রাজ্যের রাজা রাজীবের সাথে বিবাহ দেওয়া হবে। বৃহৎ রাজ্যের প্রধান রানী হিসেবে আয়েশা রাজকুমারী উত্তর বর্বরদের খান আরিয়ানের সাথে বিবাহ দেওয়া হবে। বলা হচ্ছিল না আয়েশা রাজকুমারী বৃহৎ রাজ্যের রাজাকে বিয়ে করবেন, আর মেঘনা রাজকুমারী উত্তর বর্বরদের যাবেন। হঠাৎ করে বদলে গেল কেন? শোনা যায় রক্তপিপাসু ও হিংস্র, বর্বর ও নিষ্ঠুর উত্তর বর্বর, সেই উত্তর বর্বর। আর সেই খান আরিয়ান, শোনা যায় তিনি কাঁচা মানুষের মাংস খান, তৃষ্ণা মেটাতে রক্ত পান করেন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর উত্তর বর্বর। কি? বোন, ভালো বিয়ের সুযোগ ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি ফরমান মেনে কৃতজ্ঞতা জানাই মহামান্য সম্রাট। উত্তর বর্বর দূর হলেও কিন্তু আয়েশা ছোটবেলা থেকে নির্বাসিত কক্ষে বড় হয়েছে। স্বভাব একটু একাকী ও অমার্জিত। উত্তর বর্বর যাওয়া তার জন্য খুবই উপযুক্ত। আয়েশা, সম্রাটকে দোষ দিও না। তোমার বোন ছোটবেলা থেকে দুর্বল ও রোগা। উত্তর বর্বরের নির্মম পরিবেশ সহ্য করতে পারবে না, তাই তোমাকেই মানিয়ে নিতে হবে। আয়েশা, তখন তোমার মা বড় ভুল করেছিলেন। আমি তোমাকে বাঁচিয়ে রাখাটাই যথেষ্ট দয়া ছিল। তোমার বোঝা উচিত এই বিয়েটা তোমার জন্যই দয়া। এখন থেকে উত্তর বর্বর, ভালো হোক বা মন্দ, সবই তোমার নিজের ভাগ্য। আমি ফরমান মানছি। এটা সাধারণ প্রাসাদ কর্মীদেরও প্রাসাদ ত্যাগের নিয়মের চেয়ে নিকৃষ্ট। চুপ, থাম। মাথা বাঁচাতে চাও না? বোন, এই চাদরটা তো 2 বছর আগের পুরনো কাপড়, ধুয়ে শক্ত হয়ে গেছে। কেন নতুন জামা কিনলে না? আহা, আমার স্মৃতি দেখো। তোমার মা তো দোষী রানী। নতুন জামা? তোমার যোগ্যতা নেই। বোন, উত্তর বর্বর দেশে গিয়ে ভালো করে যত্ন নিও। সেই বর্বর ভূমিতে খেতে পাবে না, পড়তেও না। যদি সত্যিই কষ্ট পেয়ে মরো। দিদি, আমি বৃহৎ রাজ্যে আছি, তবে তোমার কিছুই করতে পারবো না। বোন, উত্তর বর্বর দেশে গিয়ে ভালো করে সেবা করো সেই উত্তর বর্বর খানকে। শুনেছি সে কাঁচা মানুষ খায়, রক্ত পান করে তৃষ্ণা মেটায়, আর তুমি তার সাথে বেশ মানাবে। সবশেষে নির্বাসিত কক্ষ থেকে আসা নিজ হার, শুধু বিয়ে করার যোগ্য রক্তপিপাসু ও হিংস্র উত্তর বর্বরের সাথে। দিদি বিয়ে করেছেন বৃহৎ রাজ্যের রাজাকে। আশা করি দিদির বৃহৎ রাজ্যে দিনগুলি আজকের লাল গালিচার চেয়ে দীর্ঘ হবে। পালকি উঠাও।
ডাকাত ডাকাত উত্তর বর্বরদের খানের অধীনে অঙ্গরক্ষক সেনাপতি রফিক খানের আদেশে রাজকুমারীকে স্বাগত জানাতে এসেছে। রাজকুমারী, ভয় পাবেন না, এটি আমাদের উত্তর বর্বরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা রীতি। তরবারির ফলা দিয়ে অশুভ দূর করা, ঢাক ও তুড়ি বাজিয়ে শুভ আগমন। দ্রুতগামী ঘোড়া পথ পরিষ্কার করে। তৃণভূমির নিয়ম, যত সম্মানিত অতিথি তত বেশি আয়োজন। রফিক, ওই যে তোমার ভয়ঙ্কর চেহারা, ছোট্ট মেয়েটিকে ভয় দেখিয়েছ, তুমি কি এর মূল্য দিতে পারবে? মা, এসো দেখো এই মুখখানা কত সুন্দর। হে আল্লাহ, প্রাচীন রাজ্যের সেই বুড়ো সম্রাট, শুকনো বেগুনের মতো দেখতে, সে কি করে জন্ম দিতে পারে এত সুন্দর একটি মেয়ের? বাহ, এই চোখ ভ্রু, এই নাক, এই চিবুক। আমার সেই বোকা ভাই সত্যিই আগের জন্মে পুণ্য করেছিল, ধন পেয়েছে। ভয় পেয়েছো না, আমি তোমার শাশুড়ি, ইনি তোমার বর যা ইভা। আরিয়ান ছেলেটি নিজে আসতে চেয়েছিল, কিন্তু পশ্চিমে কিছু সমস্যা হয়েছে, সে নিজে গিয়ে সামলাতে হবে, তাই আমাদের পাঠিয়েছে তোমাকে নিতে। তুমি সংকোচ করো না, আমাদের উত্তর বর্বরে প্রাচীন রাজ্যের মতো পেঁচানো নিয়মকানুন নেই, পরিবারের মধ্যে দোয়াই নেই। যেসব গোত্রপ্রধান বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, যদি আমার ভাবিকে দেখে তাহলে তখনই ফিরে যাবে। কি ভাবি? বলো খাতুন, তোমার ভাই এখন খান। হ্যাঁ হ্যাঁ, খাতুন। ওহো, এই খাতুন শব্দটা শুনতে খুব সুন্দর লাগে। চলো চলো, আমাদের ঘোড়ার গাড়িতে উঠো। রফিক, খাতুনের জিনিসপত্র নিয়ে এসো। অধস্তন সেনাপতি আদেশ পালন করবেন। এটা এটা উত্তর বর্বর। ওই উত্তর বর্বর, কিন্তু বর্বর ভূমি, তাঁবু ফাটা, বাতাস ঢুকে। শুনেছি তারা সারা জীবন গোসল করে না, গায়ে থেকে 3 কেজি ময়লা ঘষে বের হয়। ভাবি, কি ভাবছ? মনে হচ্ছে আমাদের এখানে খুব গরিব, তোমাদের প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদের সাথে তুলনা হয় না। না না, তা না, আমি শুধু ভাবিনি। দাঁড়িয়ে কথা বলো না, এতদিন রাস্তায় ছিলে, পেট নিশ্চয় খিদে পেয়েছে, চল খেতে যাই। এটা কি বিদেশের উপরৌকনের লাল রত্নফল? ও, এইটা তৃণভূমিতে সর্বত্র টকমিষ্টি। ক্ষুধা লাগে, খেয়ে দেখো। এটা প্রাচীন রাজ্যে বছরে মাত্র 30টি সরবরাহ করা হতো, শুধু সম্রাজ্ঞী উপভোগ করতে পারতেন। এই জিনিস আবার উপরৌকন, আমাদের এখানে বাচ্চারা এটা নাস্তা হিসেবে খায়, বেশি খেলে দাঁত টক হয়। তোমাদের প্রাচীন রাজ্যের সম্রাট সত্যিই দুঃখজনক। আরিয়ান ফিরে এসেছে। এটা হলো আরিয়ান। মা, দিদি, আমার নাম আরিয়ান। পথে কষ্ট হয়েছে? কষ্ট হয়নি, শাশুড়ি আর দিদি খুব ভালো দেখাশোনা করেছেন। খাবার কি ভালো লেগেছে? লেগেছে, খুব সুস্বাদু। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখানে দাঁড়িয়ে আছো দরজার পাহারাদারের মতো, আর খাবে না? ও আয়শা, এতদিন ধরে পথ চলেছে, তুমি ওকে এভাবে দাঁড় করিয়ে রেখেছো, তোমার সাথে শুকনো কথাবার্তা বলছে।
আরিয়ান, খাবার খেয়ে তুমি আয়েশাকে বাইরে ঘুরিয়ে নিয়ে এসো না। ও প্রথমবার তৃণভূমিতে এসেছে, সব সময় তাঁবুতে বন্দী হয়ে থাকতে পারে না। হ্যাঁ, খাবার খেয়ে একটু হাঁটো, খাবার হজম হবে। তুমি আয়েশাকে পরিবেশের সাথে পরিচিত করিয়ে দাও। বাইরে বেড়াতে চাও? ঠিক আছে। আমি 10 বছরের বেশি সময় ধরে খানকে অনুসরণ করছি, কখনো দেখিনি সে কারোর জন্য পর্দা সরিয়ে দিয়েছে। ওটা শ্রেষ্ঠ যুদ্ধাশ্ব। ওহ, সেটা শুধু ভালো পায়ের পশু। ওদের কি নামও আছে? হ্যাঁ, প্রাচীন রাজ্যের সেরা যুদ্ধাশ্ব। একটির দাম 10,000 টাকা। শুধু সেনাপতি চড়তে পারে। তোমরা তা দিয়ে পাথর বহন করছ। হ্যাঁ, ওরা শক্তিশালী ও বড়, বোঝা বহনে উপযুক্ত। এমন ঘোড়া তৃণভূমিতে অনেক আছে। তুমি চাইলে আমি তোমার জন্য কয়েকটি ছোট ঘোড়া বাছাই করে দেব খেলার জন্য। না, দরকার নেই। প্রাচীন রাজ্যের যোদ্ধারা একটি শ্রেষ্ঠ যুদ্ধাশ্বের জন্য প্রাসাদে পনের দিন বিতর্ক করে সম্রাট ওই 3টি রাজকীয় ঘোড়ার জন্য একটি নতুন আস্তাবল তৈরি করেছিলেন। উত্তর বর্বরদের দেশে শ্রেষ্ঠ যুদ্ধাশ্ব শুধু পাথর টানার পশু এবং খেলার জন্য পালন করা যায়। কি হয়েছে? ওরা যে খেলছে। ওহ, পাথর ছোঁড়া খেলা। ওটা পাথর। হ্যাঁ, আমাদের প্রাচীন রাজ্যে সেগুলো দিয়ে কেনা যায় বেশ কয়েকটি নগরের মূল্যের রত্ন। ওই বাচ্চার হাতে থাকা পান্না আমার পিতা সম্রাটের মুকুটের চেয়ে 10 গুণ বড়। তোমরা এটাকে কি বলো? পাথর? পিছনের পাহাড়ে সর্বত্র আছে। নদী থেকে ভেসে আসা, কুড়ানো শেষ হয় না। ওই পাহাড় দেখছো? পাহাড়ে এই পাথরই ভর্তি। প্রতি বছর বসন্তে বরফ গলে নদীতে অনেক পাথর ভেসে আসে। রঙিন, বাচ্চারা কুড়িয়ে মার্বেল হিসেবে খেলে, বড়রা কুড়ায় না, পায়ে বিঁধে। এটা সত্যিই উত্তর বর্বর? কেন আমার প্রাচীন রাজ্যে সোনা উত্তর বর্বরের চেয়ে সম্পূর্ণ আলাদা? আরিয়ান, আয়েশা, ওখানে দাঁড়িয়ে থেকো না, এখনই ফিরে এসো। ভোজ সব প্রস্তুত, শুধু তোমাদের দুজনের অপেক্ষা। ভোজ? হ্যাঁ, মা আর দিদির আয়োজন, তোমাকে স্বাগত জানানোর জন্য। চলো। এই যে একটু চেখে দেখো। এটা আমাদের তৃণভূমির সেরা ঐতিহ্যবাহী পানীয়। তুমি নিশ্চয়ই কখনো খাওনি। ধন্যবাদ শাশুড়ি। বলো মা। ভাবি, বসে থেকো না, এসো নাচো। আমি জানি না, নাচতে নাচতে শিখে যাবে। এই যে খান, আমার একটা প্রশ্ন আছে, কয়েকদিন ধরে জিজ্ঞেস করতে পারছি না। বলো, আপনি খাতুনকে সত্যি কথা কেন বলছেন না? কি সত্যি কথা? আপনি সবেমাত্র পশ্চিম রাজ্য জয় করেছেন। আমরা তো শুধু উত্তর বর্বরে অবস্থান নিচ্ছি, বসন্তের অপেক্ষায়। তারপর রাজধানী স্থানান্তর হবে পশ্চিম রাজ্যের রাজধানীতে। আমি তো কিছুই বলিনি, তবুও সে এত ভয় পেয়েছে যে আমার সাথে কথা বলতে সাহস পায় না। এখন যদি বলি আমি পশ্চিম রাজ্য জয় করেছি, সেই রাজধানীতে স্থানান্তর করব, যা প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদের চেয়ে 3 গুণ বড়, সে কি অজ্ঞান হয়ে যাবে না? খানের কথা ঠিক। খাতুনকে দেখলে বোঝা যায় ভীতু। আমাদের ধীরে ধীরে বলতে হবে, ধীরে ধীরে। এটি প্রাচীন রাজ্যের আইন অনুযায়ী রাজনৈতিক বিবাহের 3 মাস পর পিত্রালয়ে প্রত্যাবর্তনের ঐতিহ্য অনুসারে আজ কি ঠিক সেই দিন নয়? পিত্রালয়ে প্রত্যাবর্তনের দিন। আমি প্রস্তুত, চলো যাই। খান যদি অসুবিধায় থাকেন, আমি একাই যেতে পারি। তুমি আমার উত্তর বর্বরদের খানের খাতুন। খাতুনকে একা পিত্রালয়ে ফেরানোর রীতি নেই। সদ্য ভাজা মাংসের পিঠা পথে খাবে। খাতুন, নিশ্চিন্ত থাকুন। অধস্তন সেনাপতি সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গরক্ষক বাহিনী নিয়ে এসেছেন। নিশ্চিত যে আপনার অপমান হবে না। আগে প্রাচীন রাজ্যে কেউ কখনো আমার পেট ভরা আর গরম কাপড় আছে কিনা সে বিষয়ে চিন্তা করত না, কিন্তু এখানে তারা সব সময় আমার অনুভূতিকে প্রাধান্য দেয়।
অনেক ধন্যবাদ। গাড়িতে উঠুন। অস্বীকার করবেন না, আমার এই ভাই যা ঠিক করে 10 ঘোড়াও তাকে টেনে আনতে পারবে না। রওনা হও। মা, আপনি বলুন আরিয়ান কখন আয়েশাকে সত্যি কথা বলবে? তড়িৎ নয়। যেদিন সে শিখবে মেয়েটির সাথে ভালো করে কথা বলা, সেদিন না হয় বলবে। মহামান্য সম্রাট, মেঘনা রাজকুমারী ও বৃহৎ রাজ্যের রাজা খুব প্রেমময় দম্পতি। বৃহৎ রাজ্যের শক্তি এ থেকেই বোঝা যায়। এত সুন্দর লাল প্রবাল এমনকি উপরহকনেও কখনো দেখা যায়নি। রাজীব, তুমি অনেক ভেবেছ। মহামান্য সম্রাট অতিরিক্ত প্রশংসা করছেন। এটা নগণ্য উপহার। এটা শুধু একজন ছোটের বড়দের প্রতি একটু স্নেহের নিদর্শন। বোন ও সেই উত্তর বর্বরদের খানকে কেন দেখা যাচ্ছে না? আজ বিবাহোত্তর ভোজ। আমার বোন কি মনে করে সে অপমানজনকভাবে বিয়ে করেছে এবং আসতে ভয় পাচ্ছে? ওকে নিয়ে কি ভাবছ? সেই বর্বর ভূমিতে হয়তো ভালো জামাও কেনা সম্ভব নয়। তার পিত্রালয়ে ফেরার মুখ কোথায়? আর যদি বোন খালি হাতে আসে, তাকে দোষ দেওয়া যাবে না। যদি উত্তর বর্বরদের খান সাহস করে আমাদের প্রাচীন রাজ্যের বিবাহোত্তর ভোজকে অবহেলা করে, উত্তর বর্বরদের খান আয়েশা রাজকুমারী এসেছেন। এটাই সেই উত্তর বর্বরদের খান। বলতো তো উত্তর বর্বররা কাঁচা মাংস খায় এবং ভয়ঙ্কর চেহারা। কেন দেখতে বৃহৎ রাজ্যের রাজার চেয়ে? বলতো তো উত্তর বর্বররা সবই অমার্জিত ও কুৎসিত। কিভাবে সম্ভব? বোন শেষ পর্যন্ত এলে। এইমাত্র দিদি ভাবছিল বোন কি পথে কোনো দুর্ঘটনা ঘটেছে। ওহো বোন, আজকের এই পোশাক, এই পশমের পোশাকটি ভালো মানের। নির্বাসিত কক্ষে যেসব বছর একটাও সুতির কোট পরতে পারোনি, এখন বিয়ে করেছ। পিত্রালয় প্রত্যাবর্তনের সময় জাঁকজমক দেখাতে হয়তো খান তার সঞ্চয়ের পুরোটা বের করে এনেছে। উত্তর বর্বরদের ওই জায়গা ভালো কিছু থাকার কথা নয়, বড়াই করছে। এই পশমের পোশাকটি নিশ্চয়ই পুরো সম্পত্তি গায়ে জড়িয়েছে। ফিরে গেলে বাতাস খেতে হবে। আমি থাকতে খান আজকের এই পোশাক বেশ কিছুটা সম্মানজনক, যা আমি ভেবেছিলাম। উত্তর বর্বররা কাঁচা মাংস খেতে অভ্যস্ত। একটা সম্পূর্ণ পোশাকও পরে বের হতে পারে না। মহামান্য সম্রাট ঠিক বলেছেন। উত্তর বর্বররা সত্যিই তুলনা হয় না। প্রাচীন রাজ্যের রাজপরিবার শিক্ষিত ও সভ্য, কিন্তু আমার একটি বিষয়ে স্পষ্ট নয়। প্রাচীন রাজ্যের জমকালো পোশাক সংস্কৃতিবান জাতি কিভাবে নিজের রাজকুমারীকেও পালন করতে পারে না? তুমি খান তো বেশ বাক্পটু, কিন্তু আমি শুনেছি উত্তর বর্বর দরিদ্র, এমনকি একটি শালীন বাসস্থানও নেই। খান এখানে মুখের বাজি ধরেছেন। বরং ভাবুন ফিরে গিয়ে কিভাবে আপনার খাতুনকে পালন করবেন। সে নির্বাসিত কক্ষে কষ্ট পেলেও কমপক্ষে খেতে পায়। উত্তর বর্বরে বিয়ে হয়ে হয়তো খাবারও পর্যাপ্ত পাবে না। এতে সম্রাজ্ঞীর চিন্তা করার দরকার নেই। আমি উত্তর বর্বরে সব ভালো আছি। থাক, এসব বলার কি দরকার? বিয়ে তো হয়ে গেছে। দিন ভালো কাটছে কিনা সব বোনের নিজের ভাগ্য। কেন বোনের পিত্রালয়ে প্রত্যাবর্তনের উপহার দেখছি না? নিশ্চয়ই শুধু সাজগোজ করেই ব্যস্ত ছিলেন, আসল কাজ ভুলে গেছেন। উপহার পিছনে আছে। তাহলে দিদি ভালো করে দেখুন, উত্তর বর্বর বোনের জন্য ব্যবস্থা করেছে কি কি ভালো জিনিস। এটা কি জিনিস? কাঠের ঘরের বর্জ্য পেরেক। উত্তর বর্বর এতটাই দরিদ্র যে একটি শালীন বাক্স কিনতে পারে না। আমার বাড়ির আবর্জনার বালতি এটার চেয়েও বেশি সম্মানজনক। বোন, এটাই তুমি এনেছ পিত্রালয়ে প্রত্যাবর্তনের উপহার। উত্তর বর্বর যদি সত্যি কোন ভালো জিনিস দিতে না পারে, তবে জোর করার দরকার নেই। কেন একটি ভাঙা কাঠের বাক্স এনেছ? লজ্জা দিচ্ছে। দিদি তো দেখেইনি। কিভাবে জানলেন লজ্জাজনক? এই বাক্স দেখলেই বোঝা যায় ভিতরে কি জিনিস আছে। খোলার দরকার কি? আয়েশা, তুমি নির্বাসিত কক্ষে বড় হয়েছ, কোন ভালো জিনিস দেখোনি আমি বুঝতে পারি। কিন্তু আয়েশা, তোমার যদি কিছু অভাব থাকে সম্রাজ্ঞীকে বলতে পারো। কেন পচা কাঠের বাক্স বানাতে গেলি লোকেদের হাসির পাত্র হতে? লোক আনো, তাড়াতাড়ি এই ভাঙা বাক্সটা নিচে নিয়ে যাও।
এখানে আমার চোখের সামনে থেকে সর। মহামান্য সম্রাট, রীতি ভাঙা উচিত নয়। এটা আমাদের উত্তর বর্বরের খাতুনকে বিয়ে করার আন্তরিকতা। এই বাক্সটা কিছুটা রুক্ষ হলেও কিন্তু এর ভেতরের জিনিস উত্তর বর্বরের খাতুনের প্রতি সম্মান। মহামান্য সম্রাট এমনকি দেখলেন না, আর নিয়ে যেতে বললেন। এটা উত্তর বর্বরকে তুচ্ছ করা, নাকি আপনার নিজের মেয়েকেও তুচ্ছ করা? বাহ বাহ, একজন উত্তর বর্বরের খান। আমি দেখব এই ভাঙা বাক্সটা ভেতরে কি চমক আছে। খানের আন্তরিকতা অবশ্যই সম্মানের যোগ্য, কিন্তু যদি বাক্সের জিনিস সত্যিই দেখানোর মতো না হয় তবে জোর করার দরকার নেই। সর্বোপরি উত্তর বর্বর আর মধ্যভূমির জিনিস ভিন্ন, আমরা সবাই বুঝি। বোন, তোমরা যদি বিব্রত বোধ করো এখনই ফিরিয়ে নিতে পারো, এখনো সময় আছে। দিদি, তোমাদের হয়ে সম্রাট ও সম্রাজ্ঞীর কাছে অনুরোধ করব, এই ঘটনাটা যেন কখনো ঘটেনি বলে ধরা হোক। বোন, দিদি তোমার ভালোর জন্যই বলছে। বাক্স খোলার আগেই সত্যিই কিছু না থাকে তখন নামার জায়গাও থাকবে না। দিদি, বাক্স এখনো খোলা হয়নি। তারা কি? বাক্স খোলো। যেহেতু তুমি এত জোর দিচ্ছ তবে এখনই খুলে ফেলা হোক এবং সব মন্ত্রীও একসাথে দেখতে পান। দেখুন উত্তর বর্বর আমাদের আয়েশা রাজকুমারীর জন্য কি এনেছে, বিশেষ পণ্য। খান, আমরা কি খুলব? আপনি তখন আফসোস করবেন না তো? এটা এটা লাল রত্ন ফল। অসম্ভব! লাল রত্ন ফল বছরে মাত্র 30টা সরবরাহ হয়, এখানে অন্তত শতাধিক আছে। এটা কিভাবে সম্ভব? এত মূল্যবান ধন তাদের এতগুলো কিভাবে আছে? বিশেষ করে লাল রত্ন ফল, এমনকি রাজপ্রাসাদেও বেশি নেই। সে এত বিলাসবহুলভাবে পিত্রালয় প্রত্যাবর্তনের উপহার হিসেবে এতগুলো এনেছে। নকল, নিশ্চিতভাবেই নকল। লাল রত্ন ফল শুধু অলৌকিক ঝর্ণা দ্বারা সেচ দেওয়া জমিতেই জন্মায়। উত্তর বর্বরের মতো অনুর্বর জায়গা, যেখানে খেতেই পেট ভরে না, সেখানে এতগুলো থাকা কিভাবে সম্ভব? উচ্চমানের লাল রত্ন ফল, এই জিনিসগুলো নিশ্চয়ই সব নকল। মেঘনা রাজকুমারী সঠিক বলেছেন, উত্তর বর্বর অনুর্বর। সত্যি এমন ধন থাকা সম্ভব নয়। 80% তারা কিছু লাল রত্ন ফলের সাথে সাদৃশ্যপূর্ণ বন্য ফল জাল করেছে, দরবারে মুখরক্ষা করতে চেয়েছে। বোন ও বোন, দিদি ভেবেছিলাম তুমি উত্তর বর্বরে গিয়ে বেশি বাধ্য হয়ে যাবে। আশা করিনি তুমি প্রতারণা শিখে গেছ। মুখরক্ষার জন্য এমন নীচ কৌশল প্রয়োগ করতে পারো। এটা নকল নয়, সবই আসল। আয়েশা, তুমি নির্বাসিত কক্ষে বড় হয়েছ, কোনো ভালো জিনিস দেখনি। সম্রাজ্ঞী বুঝতে পারেন, কিন্তু তুমি জাল জিনিস আনতে পারো না ঠকানোর জন্য। এটা প্রাচীন রাজ্যের মুখে কালি লাগানো। খালি হাতে পিত্রালয়ে প্রত্যাবর্তন করলে মান থাকে না, কিন্তু মিথ্যা করা যায় না। সম্রাজ্ঞী, আপনি ভালো করে দেখেননি। কিভাবে জানলেন যে এটা জাল? আর ভালো করে দেখার দরকার আছে। এই লাল রত্ন ফল এমনকি বিদেশ থেকে উপহার আসা এত ভালো মানের ছিল না। আপনারটা বড় ও গোলাকার, জাল না হলে কি? আমি সবসময় ভেবেছি প্রাচীন রাজ্যের লোকেরা অনেক দেখেছে, কিন্তু দেখছি তারাও অল্পজ্ঞানী মানুষ। তুমি কি বললে? বর্বর? তুমি সাহস করো প্রকাশ্যে আমার প্রাচীন রাজ্যের কর্মচারীদের চ্যালেঞ্জ করতে? খান, আপনি রেগে গেছেন লজ্জা পেয়ে। ধরা পড়ে গেলে বলেন প্রাচীন রাজ্যের লোকেরা অল্পজ্ঞানী। তোমাদের উত্তর বর্বরের সেই জায়গা গরুর বিষ্ঠা ছাড়া আর কি ভালো জিনিস থাকতে পারে? তোমরা শুধু শুনেছ, ভেবেছ আমার উত্তর বর্বর পাথর আর পাহাড়ে ভরা, কিন্তু জানো না যে আমার উত্তর বর্বরের গভীরে উর্বর জমি আছে। তোমরা কূপের ব্যাঙের মতো উল্টো আকাশকে ছোট বলো। ঢের হয়েছে তোমার সেই অকেজো জিনিসগুলো, বের করলেও লজ্জা ছাড়া কিছু নয়। অকেজো জিনিস? মহামান্য সম্রাট ঠিকমতো দেখেননি, শুনেই বললেন অকেজো জিনিস। স্বামী, আপনি তাদের দেখুন। মিথ্যা করেও এত সাহস! সম্রাটকে কতটা রাগিয়েছেন। সত্যিই ভেবেছেন প্রাচীন রাজ্যে কেউ নেই? একটা বর্বর, ওদের সাথে কেন তর্ক করছেন? উত্তর বর্বর অনুর্বর, এটা সবার জানা। খান পিত্রালয়ে প্রত্যাবর্তনের উপযুক্ত উপহার আনতে পারেননি, সবাই বুঝতে পারে, কিন্তু জাল জিনিস দিয়ে ভরাট করা সত্যিই অনুচিত। লাল রত্ন ফল জাল, বাকিগুলো নিশ্চয় জাল।
উত্তর বর্বর অনুর্বর, এত মূল্যবান ধন কোথায় পাবে? একসাথে এত কিছু বের করতে পারে পশ্চিম রাজ্য ছাড়া আর কোথাও নেই। এটা জাল না হলে কি? হ্যাঁ, পশ্চিম রাজ্য সত্যি একটি সমৃদ্ধ ও সভ্য ভূমি, বাণিজ্য উন্নত, প্রচুর পণ্য সম্ভার, অগণিত রত্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশ্চিম রাজ্য সত্যি একটি সমৃদ্ধ ভূমি। শুনেছি রাজধানীর সমৃদ্ধি বৃহৎ রাজ্যের থেকে কম নয়। আমিও শুনেছি পশ্চিম রাজ্যে প্রচুর দুর্লভ রত্ন উৎপন্ন হয়, বিদেশের উপরোকনের চেয়েও মূল্যবান। পশ্চিম রাজ্য সত্যিই ভালো। আমি আগেই জানতাম পশ্চিম রাজ্যের বাণিজ্য উন্নত, পণ্য সম্ভার প্রচুর। যদি পশ্চিম রাজ্যের সাথে সম্পর্ক স্থাপন করা যায় তাহলে সেটা প্রাচীন রাজ্যের জন্য সৌভাগ্যের বিষয়। মহামান্য সম্রাট ঠিক বলেছেন। শুনেছি পশ্চিম রাজ্যে আরও আছে স্বর্ণ ও রৌপ্য কারুশিল্প কর্মশালা, যেখানে তৈরি জিনিস অত্যন্ত সুন্দর। কিছু জায়গার মতো নয়, যেখানে একটা ঠিকমতো বাক্স বানানো যায় না। আমি ইতিমধ্যে পশ্চিম রাজ্যের সাথে যোগাযোগ করেছি, সহযোগিতার বিষয়ের আলোচনা চলছে। পশ্চিম রাজ্যের রাজা রহস্যময় হলেও আমাদের রাজ্যের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ। কোনো অঘটন না ঘটলে শীঘ্রই বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা যাবে। আমার স্বামী সত্যিই দুর্দান্ত। কিছু লোকের মতো নয় যারা বর্বরকে বিয়ে করেছে, এমনকি এক বাটি গরম খাবারও পায় না। পশ্চিম রাজ্যে যে কোনো একটি জিনিস অমূল্য। সহযোগিতা চুক্তি হলে বৃহৎ রাজ্যে আরও অনেক রত্ন আসবে। তখন আমি অবশ্যই কয়েকটি বেছে নেব, সেরাগুলো সম্রাট ও সম্রাজ্ঞীকে উপহার দেব। ঠিক আছে শাহহুয়ান, তুমি অনেক যত্নশীল। পশ্চিম রাজ্যের সবাই বোকা। পশ্চিম রাজ্য অনেক আগেই আমার খানের কবজায় চলে এসেছে। আমার অনুমতি ছাড়া পশ্চিম রাজ্যের দরজাও তোমাদের জন্য খোলা হবে না। পশ্চিম রাজ্যের রাজধানী, আমি যদিও সেখানে যাইনি, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি শহরের প্রাচীর বিশাল, রাস্তা প্রশস্ত, দুপাশে দোকানের সারি, প্রাচীন রাজ্যের রাজধানীর চেয়েও বেশি সমৃদ্ধ। তা তো বলাই বাহুল্য। শুনেছি পশ্চিম রাজ্যে শুধু রূপার কারিগর হাজার হাজার আছে। তারা যে জিনিসপত্র তৈরি করে তা অত্যন্ত সুন্দর। এমনকি বৃহৎ রাজ্যের দক্ষ কারিগররাও লজ্জিত হয়। এবং পশ্চিম রাজ্যে নানা ধরনের রত্ন উৎপাদিত হয়, লাল, সবুজ, নীল, সবকিছুই আছে। শোনা যায় যে কোনো এক ব্যবসায়ীর বাড়িতে শোবার জন্য কয়েক বাক্স রত্ন রাখা থাকে। যখন তোমাদের সহযোগিতা সফল হবে তুমি আমাকে পশ্চিম রাজ্যে নিয়ে যাবেই। আমি অনেক অনেক রত্ন কিনব। ঠিক আছে, তোমার কথা মতোই হবে। পশ্চিম রাজ্য সত্যিই একটি চমৎকার জায়গা। দুঃখের বিষয় পশ্চিম রাজ্যের রাজা খুব রহস্যময়, কখনো দেখা যায় না। নইলে আমি সত্যিই দেখতে চাইতাম কেমন ব্যক্তি যে একটি দেশকে এত ভালোভাবে পরিচালনা করতে পারে। কথা বলতে গিয়ে পশ্চিম রাজ্যের মতো জায়গা ভয় হয়, কিছু লোক কল্পনাও করতে সাহস পায় না। খান, তুমি কি তাই মনে কর? উত্তর বর্বরের মতো জায়গা পশ্চিম রাজ্যের সাথে তুলনা করলে এটা কি পায়খানা আর প্রাসাদের তুলনার মতো নয়? দিদি, তুমি কিভাবে এভাবে উত্তর বর্বরকে অপমান করতে পারো? বোন, দেখো তোমার উত্তর বর্বরের খান কথা না বলে মেনে নিচ্ছে। তুমি আর কেন রাগ করছ? হায় হায়, পশ্চিম রাজ্যের রাজার মতো ব্যক্তি ভয় হয় উত্তর বর্বরকে পছন্দ করবে না এই জায়গার মানুষদের। খান এই জীবনে ভয় হয় পশ্চিম রাজ্যের রাজার মুখও দেখতে পাবে না। দেখতে না পাওয়া তোমাদের ব্যাপার। আমি তাকে দেখতে চাইলে সে আমার সামনে নতজানু হবে, কারণ সে ইতিমধ্যেই আমার বন্দী হয়ে আছে। সে কি বলল? সে বলেছে সে পশ্চিম রাজ্যের রাজাকে বন্দী করেছে। পাগল পাগল, সত্যিই পাগল। পশ্চিম রাজ্যের রাজা কেমন লোক? সে পৃথিবীর সবচেয়ে ধনী, শক্তিশালী সৈন্য ও ঘোড়া সহ প্রকৃত শাসক। তোমার উত্তর বর্বরের কথা তো বাদই দাও, এমনকি প্রাচীন রাজ্য সাহস করে না তার ধারাল অস্ত্রের সামনে দাঁড়াতে। এমনকি পশ্চিম রাজ্যের 1,00,000 লৌহ অশ্বারোহী যুদ্ধে অপরাজিত। বাইরের সব রাজ্য নত হয়ে মেনে নিয়েছে। 100 বছর ধরে কেউ সাহস করে না। তুমি কিছু বর্বর ভূমির একজন খান, কিছু পশুর চামড়া পরা বর্বর সৈন্য নিয়ে সাহস করে বলো তুমি নিজে পশ্চিম রাজ্যের রাজাকে বন্দী করেছ। খান, আমি বুঝি তুমি চাও মুখরক্ষা করার ইচ্ছা, কিন্তু তুমি এটা পারো না। খালি মুখ বট করে বলা একেবারে বাজে কথা। একজন পশ্চিম রাজ্যের রাজা শুধু পরাজিত শত্রু। আমার কাছে মিথ্যা বলার যোগ্য নয়। পশ্চিম রাজ্য কতটা রহস্যময় ও শক্তিশালী। নগরদুর্গ লোহার মতো শক্ত, সেনাপতি ও সৈন্য সাহসী ও যুদ্ধে দক্ষ। কত শক্তিশালী দেশ চেয়েছে পশ্চিম রাজ্যের উপর নজর দিতে, শেষ পর্যন্ত সবাই হেরে ফিরে গেছে। তোমার উত্তর বর্বর সৈন্যের পোশাক নেই, পেট ভরে খেতে পায় না, এমনকি ভালো কোন অস্ত্র জোগাড় করতে পারে না। সাহস করে বলো পশ্চিম রাজ্যের রাজা নিজের পরাজিত প্রতিপক্ষ। পশ্চিম রাজ্যের রাজা কি ধরনের ব্যক্তি আমি যদিও দেখিনি, তবু শুনেছি তিনি সেনাবাহিনী পরিচালনায় কঠোর ও ন্যায়পরায়ণ। পশ্চিম রাজ্যের লৌহ অশ্বারোহী পৃথিবীতে অতুলনীয়।
তুমিও সাহস করে বলো পশ্চিম রাজ্যের রাজা তোমার কারাগারের বন্দী। তুমি সত্যিই বড় মুখ করে মিথ্যা বলো। ঠিক তাই, যদি তুমি সত্যিই পশ্চিম রাজ্য জয় করেছ, তাহলে কেন আমরা একটু খবর জানতে পারিনি? ঠিক বলেছ, যদি পশ্চিম রাজ্যের রাজা পরাজিত হত, এত বড় ঘটনা কিভাবে সম্ভব? কোনো খবরই নেই। পশ্চিম রাজ্যের লৌহ অশ্বারোহী সব জায়গায় অপ্রতিরোধ। শুধু উত্তর বর্বরের সেই সামান্য সৈন্য নিয়ে পশ্চিম রাজ্যের রাজার পায়ের ধুলো হওয়ার যোগ্য নয়। আমি যদি গোপন রাখতে চাই, পৃথিবীতে কে জানবে? খান সত্যিই সাহসী কথা বলেন। তুমি নিজেকে আয়নায় দেখো না। পশ্চিম রাজ্যের রাজা, তিনি সীমানা পেরিয়ে রাজা। তুমি কি জিনিস? একটা পুরনো চামড়ার পোশাক পরে এত বড় বড় কথা বলার যোগ্যতা রাখো। সত্যিই হাস্যকর। বোন, দিদি, তোমার জন্য সত্যিই দুঃখ হচ্ছে। এমন এক পাগলকে বিয়ে করেছো, ফুঁ দিয়ে বড়াই করছো। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, নিজের অবস্থান বুঝে নাও। পশ্চিম রাজ্য এমনকি আমাদের বৃহৎ রাজ্যকেও সম্মান করতে হয়। আমি পশ্চিম রাজ্যের রাজার সাথে বাণিজ্য নিয়ে সহযোগিতা করি, সৌজন্য বজায় রাখি। তুমি পশ্চিম রাজ্যের রাজার সামনে দাঁড়ানোর যোগ্য নও। উত্তর বর্বরদের খান, তোমার কি পাগলামি লেগেছে? পশ্চিম রাজ্যের রাজা কেমন লোক? তিনি জঙ্গলের অজগর, পাহাড়ের বাঘ, আর তুমি তো কেবল খড়ের গাদায় একটা বুনো মুরগি। বুনো মুরগি মজুর সাজতে চায়। হাসিতে মরে যাচ্ছি। তোমরা দুজন কি জিনিস? আমাকে ঠাট্টা করার সাহস! আজ যদি খাতুনের পিত্রালয়ে প্রত্যাবর্তন না হতো, আমি তোমাদের দুজনের মাথা কেটে ফেলতাম। খান, কি বড় রাগ! দুই ছোট কর্মকর্তার উপর রাগ দেখানো কি বিরক্ত! দিদি, আমি দেখছি তুমি নিজের স্বামীর চেয়ে বেশি আমার স্বামীর কথা ভাবছো। পিত্রালয় প্রত্যাবর্তনের সময় তুমি সারাক্ষণ আমার স্বামীর দিকে তাকিয়ে তোমার ভগ্নিপতির কথা বলছো। এটা কি ন্যায়? তুমি আমাকে অপমান করার সাহস! আয়েশা, তোমার দিদি তোমার জন্য চিন্তিত। এভাবে কথা বলো কেন? সম্রাজ্ঞী, জানি তুমি কষ্টে আছো। ছোটবেলা থেকে নির্বাসিত কক্ষে বড় হয়েছো, দুনিয়া দেখোনি। কিন্তু তুমি একটা মিথ্যাবাদী উত্তর বর্বরের জন্য তোমার দিদিকে অমান্য করতে পারো না। লোক, এই দুজনকে বের করে দাও এখন থেকে। তাদের আর ঢুকতে দিও না প্রাচীন রাজ্যের রাজপ্রাসাদে এক কদমও। আমি আর এগুলো দেখতে চাই না। দুই লজ্জাকর জিনিস। কে সাহস করে? জরুরি সংবাদ, পশ্চিম রাজ্যের সামরিক রিপোর্ট। মহামান্য সম্রাট, পশ্চিম রাজ্য, পশ্চিম রাজ্য। পশ্চিম রাজ্যের কি হয়েছে? পশ্চিম রাজ্য আক্রান্ত হয়েছে। এখন পুরো পশ্চিম রাজ্য হাতছাড়া হয়েছে। কি? পশ্চিম রাজ্য আক্রান্ত হয়েছে? অসম্ভব। পশ্চিম রাজ্য এত শক্তিশালী। কে আক্রমণ করেছে? আমার এত বড় সাহস নেই যে মিথ্যা খবর দেই। আমরা 3 মাস ধরে তদন্ত করেছি, তবেই সত্য জানতে পেরেছি। ঘোড়া মেরে ফেলেছে কয়েক ডজন, ভাইরা মারা গেছে ডজন খানেক, তবেই খবর পৌঁছাতে পেরেছি। কে কে পশ্চিম রাজ্য আক্রমণ করেছে? হ্যাঁ, উত্তর বর্বর সৈন্য। তুমি কি বললে? উত্তর বর্বর অশ্বারোহী? এটা কিভাবে সম্ভব? একদম সত্যি। বলো, তুমি তাদের কত টাকা নিয়েছ? তুমি সাহস করে বাজে কথা বলছ তাদের ঢাকতে? মা, রাজকুমারী, আমি সাহস করি না। আমি প্রাণপণে চেষ্টা করে খবর এনেছি। প্রত্যেকটি কথা সত্যি, একদম সত্যি। পশ্চিম রাজ্যের 10 লক্ষ লৌহ অশ্বারোহী অভেদ্য। ওই উত্তর বর্বরদের নিয়ে তারা কিভাবে জয় করতে পারে? আমি শপথ করে বলছি, আমার প্রতিটি কথা সত্যি। সত্যি না মিথ্যা? অসম্ভব। এটা কিভাবে সম্ভব? আমরা 3 মাস ধরে গুপ্তচরবৃত্তি করেছি। 10-এর বেশি ভাই মারা গেছে, কয়েক ডজন ঘোড়া মরে গেছে, তবেই খবর নিশ্চিত করেছি উত্তর বর্বর অশ্বারোহী সত্যিই পশ্চিম রাজ্য জয় করেছে। 3 মাস? কি কাকতালীয়! বিবাহোত্তর ভোজও 3 মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। মনে হচ্ছে কেউ মুখরক্ষার জন্য অঢেল টাকা খরচ করে গল্প বানাচ্ছে। আরিয়ান, সত্যি করে বলো, এই গুপ্তচরকে কত টাকা দিয়েছ তোমার সাথে এই নাটক করার জন্য? এটি সামান্য পশ্চিম রাজ্য। তোমাদের চোখে উপরে তাকানোর মতো কিছু। আমার খানের দৃষ্টিতে এ তো শুধু ঘোড়া চড়ানোর মাঠ মাত্র। নাটক করার দরকার নেই। তাহলে বলো, তোমরা উত্তর বর্বররা কিভাবে পশ্চিম রাজ্য জয় করলে? তোমাদের ওই চড়া চিকন ঘোড়ার বর্বর সৈন্য দিয়ে? পশ্চিম রাজ্যের 10 লক্ষ লৌহ অশ্বারোহী অপরাজে, এটা সবার জানা। উত্তর বর্বরের মাত্র কয়েক হাজার পশুপালক ভালো অস্ত্র জোগাড় করতে পারে না। কি দিয়ে যুদ্ধ করবে সামান্য পশ্চিম রাজ্য?
আমার কয়েক হাজার পশুপালকও তা ধ্বংস করতে পারে, আর আমার বর্বর জাতির অশ্বারোহী ও শক্তিশালী। ওই কথার মানে কি? উত্তর বর্বরদের কয়েক হাজার অশ্বারোহী নয়, হতে পারে না। উত্তর বর্বরের জায়গাটা এত লোক পোষাতে পারে? গরিব জায়গা তো গরিব জায়গায়, গল্প বানানো কল্পনা প্রসূত। তুমি কি মনে কর সৈন্য রাখতে টাকা লাগে না? তোমাদের উত্তর বর্বরের ওই গরিব জায়গায় কি দিয়ে পোষাবে? সে যা বলছে কি সত্যি? সম্ভব আমাকে সমর্থন দেওয়ার জন্য এমন বলছে। যদি তার মিথ্যে ধরা পড়ে তাহলে তার মুখ, উত্তর বর্বরের মুখ কোথায় থাকবে? সে আমার জন্য, আমাকে দৃঢ়ভাবে তার পক্ষে দাঁড়াতে হবে। দিদি বারবার বলছেন আমরা মিথ্যে বলছি। তাহলে দিদি মনে করেন আমরা মিথ্যে বলছি, তার প্রমাণ কোথায়? এর জন্য আবার প্রমাণ লাগে। উত্তর বর্বর অনুর্বর, এটা সারা বিশ্ব জানা। সারা বিশ্ব। দিদির মুখের সারা বিশ্ব আসলে এই চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। তাদের সাথে বাকবিতণ্ডা করার দরকার নেই। খান, যেহেতু তুমি বলছ পশ্চিম রাজ্য জয় করেছ, তাহলে কিছু প্রমাণ থাকা উচিত, তাই না? শুধু মুখে বললে চলবে না। আমাদের বিশ্বাস করাতে চাও, প্রমাণ অবশ্যই আছে, কিন্তু আমি কেন তোমাদের দেখাবো? আমি কি বলেছিলাম? পশ্চিম রাজ্য জয় করা কি, উত্তর বর্বরের অশ্বারোহী কি, সবই শুধু তার নিজের নাটক, একটা গরিবের গন্ধ। আর পশ্চিম রাজ্য জয়ের স্বপ্ন দেখে? হ্যাঁ, যদি সত্যি হতো তবে কেন গোপন করবে এবং প্রমাণ দেবে না? সম্রাট, আপনি দেখুন, এই বর্বর প্রাচীন রাজ্যের দরবারে এত উদ্ধত। আমার মনে হয় আসলে শুধু বোনকে সমর্থন দেওয়ার জন্যই তাই এই বড় মিথ্যা বলছে। সম্রাট, আপনি তো একজন জ্ঞানী শাসক। আপনি যদি তাকে কঠোর শাস্তি না দেন, সারা দেশের লোক মনে করবে আপনি ধোঁকা খেয়েছেন। ভবিষ্যতে যদি এ কথা ছড়িয়ে পড়ে, আপনার সম্মান কোথায় যাবে? আরিয়ান, তুমি আমাকে খুব বেশি প্রতারণা করেছ। সত্যি কি মনে কর আমি তোমাকে শাস্তি দিতে পারবো না? সম্রাট যদি কঠোর শাস্তি দিতে চান তবে তো একটি অভিযোগ থাকতে হবে। অভিযোগ? সম্রাটের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ কি যথেষ্ট নয়? মিথ্যা দাবি করে যে পশ্চিমাঞ্চল জয় করেছে, এটা সম্রাটের প্রতি প্রতারণা না হলে কি? যদি খানের কথা সত্যি হয়, যদি আরিয়ানের কথা সত্যি হয়, তবে সম্রাটকে প্রতারণা করছে দিদি। দিদি উত্তর বর্বরদের খানকে মিথ্যা অপবাদ দিচ্ছে। বোন, নিজেকে বোকা বানিও না। আমি তো শুধু সত্যি কথা বলছি। আয়েশা, প্রাচীন রাজ্যের রাজকুমারী, দরবারে উচ্ছৃঙ্খল আচরণ করছে, এ কেমন শোভন? সম্রাজ্ঞী, আপনি ভুল বলেছেন। আমি কোনো রাজকুমারী নই, আমি এখন উত্তর বর্বরদের খাতুন। প্রাচীন রাজ্য উত্তর বর্বরকে তাচ্ছিল্য করে, আমাকে তাচ্ছিল্য করে, এতে কিছু যায় আসে না। কিন্তু শুধু তাচ্ছিল্য করার কারণে অকারণে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। যেহেতু তোমরা বিশ্বাস করো না, তবে আমি তোমাদের প্রমাণ দেখাব। নিয়ে এসো। আবার একটা ভাঙা বাক্স এলো কেন? ভিতরে আবার না হয় কিছু জাল লাল রত্নফল? তুমি কিছু বলো তো, এটা আসল না জাল? রাজা, সেটা আসল না জাল? পাথরটা আসল। পশ্চিম রাজ্যের রাজকীয় সিলমোহরটি অনন্য নীলকান্তমণি দিয়ে তৈরি, পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এই পাথরের গুণগত মান, রং ও শিরা সব মিলে যায়। যদিও পাথরটি আসল, হয়তো তারা চুরি করেছে। উত্তর বর্বররা কি না করতে পারে? মেঘনা রাজকুমারী, কি সুন্দর বাক্য! প্রমাণ দেওয়ার পর আবার সন্দেহ করছে যে আমরা চুরি করেছি। মনে হচ্ছে তোমরা মন স্থির করেছ, আমার সত্য কথা মানতে চাও না। তাহলে মনে হচ্ছে এটি যা আমি আগে বৃহৎ রাজ্যের সাথে বাণিজ্যিক চুক্তিপত্র, আর প্রয়োজন নেই। একটি বর্বর দেশের খান এমনকি অক্ষরও চিনতে পারে না, আবার বাণিজ্য চুক্তি তৈরি করে। আমি পশ্চিম রাজ্য জয় করার পর এই চুক্তি আমি অনুমোদন করব। আমি শুনেছি যে প্রাচীন রাজ্য উত্তর বর্বরের সাথে রাজনৈতিক বিবাহের, তাই আমি নতুন করে তৈরি করেছি একটি নতুন বাণিজ্য চুক্তি, যা প্রাচীন রাজ্যের জন্য প্রথম সাক্ষাতের উপহার। কি রহস্য দেখাচ্ছে? একটা পূর্ণ কাগজ দিয়ে কাকে বোকা বানাচ্ছ? এক টানেই ছিঁড়ে যাওয়া জিনিস, এর কি গুরুত্ব থাকতে পারে? খান এই বিবাহোত্তর ভোজের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছে, এমনকি জাল চুক্তি আগেই তৈরি করে রেখেছিল। সত্যি অনেক ভেবেছে। উত্তর বর্বররা সত্যি অদ্ভুত কল্পনা করে, মানে বাণিজ্য চুক্তি। তারা কি কখনো সেটি দেখেছে? দেখতে কেমন?
মেঘনা রাজকুমারী, এটা শুধু কাগজ ছেঁড়া না, এটা প্রাচীন রাজ্যের ভবিষ্যৎ। তোমাদের উত্তর বর্বররা প্রাচীন রাজ্যের ভবিষ্যৎ। সত্যিই হাস্যকর। ওই চুক্তিপত্রে আসলে কি লেখা আছে? সম্রাট, এটা গুরুত্ব দেবেন না। নিশ্চয়ই তারা জাল করেছে, পশ্চিম রাজ্যের বানানো জাল জিনিস, শুধু এই পিত্রালয় প্রত্যাবর্তনের জন্য, ভোজে মুখ রাখতে। উত্তর বর্বররা সম্ভবত আসল চুক্তিপত্র দেখতে কেমন তা জানে না। জাল জিনিস দেখার মতো কিছু। দিদি একবারও দেখলেন না, ছিঁড়ে ফেললেন। তুমি কিভাবে জানো এটা জাল? মনে হচ্ছে বোন, তুমি না দেখলে মানবে না। মহামান্য সম্রাট, যেহেতু আয়েশা মেনে নিচ্ছে না, তাহলে আসলেই যারা দেখেছে, দুনিয়া দেখেছে, তাদের ডাকুন। প্রাচীন রাজ্য দূত পাঠিয়েছিল পশ্চিম রাজ্যের রাজপ্রাসাদে। তাকে আসতে দিন দেখতে, তখনই জানা যাবে আসল না জাল। হুঁ, তবে প্রিয় দূত, আপনি দেখুন। আমি মহামান্য সম্রাটকে সালাম জানাচ্ছি। প্রিয় দূত, ওঠো। ওই টুকরোগুলো দেখো। এ কি পশ্চিম রাজ্যের রাজার নোট? কিভাবে এটা নকল? তাই না, নিশ্চয়ই নকল। মহামান্য সম্রাট, এটা আসল। এটা পশ্চিম রাজ্যের রাজার অনন্য হাতের লেখা ও সিলমোহর। আমি আগে পশ্চিম রাজ্যে দূত হয়ে গিয়েছিলাম, পশ্চিম রাজ্যের রাজার আসল নমুনা দেখেছি। ভুল করার কোনো সুযোগ নেই। সে যা বলেছে তা কি সত্যি? অসম্ভব, নিশ্চয়ই তুমি ভুল দেখছো। তোমার চোখ বুড়ো হয়ে গেছে। আমার বয়স হলেও এতটা বুড়ো চোখ হয়নি যে পশ্চিম রাজ্যের রাজার হাতের লেখা চিনতে না পারি। প্রিয় দূত, তুমি কি নিশ্চিত এটা সত্যি? আমি নিজের মাথার শপথ করে বলছি, এটা সত্যিই পশ্চিম রাজ্যের রাজার হাতের লেখা ও সিলমোহর। তাহলে এই চুক্তিপত্রে কি লেখা আছে? প্রাচীন রাজ্য উত্তর বর্বরের বৈবাহিক সম্পর্কযুক্ত রাজ্য হিসেবে সব বাণিজ্যিক সম্পর্ক 50% ছাড় পাবে। পশ্চিম রাজ্যের পুরানো বাণিজ্যিক পথ সম্পূর্ণ প্রাচীন রাজ্যের জন্য উন্মুক্ত, সম্পূর্ণ শুল্কমুক্ত। কি? বাণিজ্যিক পথ সম্পূর্ণ খোলা, সম্পূর্ণ শুল্কমুক্ত। শুধু এই একটি জিনিস, প্রাচীন রাজ্যের বার্ষিক কর 3 গুণের বেশি বাড়বে। অসম্ভব, এটা অসম্ভব। উত্তর বর্বর কিভাবে সম্ভব? সম্রাট, মহামান্য সম্রাট, আপনি পাগল হয়ে গেছেন। সে মেঘনা, আপনার নিজের কন্যা। চুপ কর খান। এই চুক্তিপত্র কি এখনো কার্যকর? ছিঁড়ে ফেললে ছিঁড়েই ফেলা। আমি খান প্রাচীন রাজ্যকে সুযোগ দিয়েছিলাম। আপনি প্রাচীন রাজ্যের ভবিষ্যৎ ধ্বংস করেছেন। সম্রাট, আমি জানতাম না, সত্যিই আমি জানি না। মহামান্য সম্রাট, মেঘনা আপনার নিজের মেয়ে। আপনি একজন বাইরের লোকের জন্য তাকে মারলেন। বাইরের লোক? আপনি কি জানেন এর মূল্য কত? 3 গুণ কর প্রাচীন রাজ্যে এনে দিতে পারে বিপ্লব পরিবর্তন। অসম্ভব। উত্তর বর্বর কিভাবে তুলনা করতে পারে বৃহৎ রাজ্যের চেয়ে বেশি টাকা? তারা কি বর্বর ভূমি নয়? তারা কি না খেয়ে থাকে? অজ্ঞ লোক। মহামান্য সম্রাট এবং রাজা, যদি আর কিছু না থাকে, এখন আমি খান খাতুনকে বাড়ি নিয়ে যাব। খান, অপেক্ষা করুন। খান, চুক্তিপত্র ছিঁড়ে ফেলা হলেও কিন্তু আমাদের 2 দেশের রাজনৈতিক বিবাহ ইতিমধ্যে সত্য। কেন আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন না? বাণিজ্য বিষয়ে আবার আলোচনা করা যাবে। সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। চুক্তিপত্র কেবল একটি কপি, ছিঁড়ে ফেললে তা শেষ। আরিয়ান, তুমি অকৃতজ্ঞ হয়েও না। প্রাচীন রাজ্য ও বৃহৎ রাজ্য তোমাকে তোমার সাথে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। এটা তোমাকে সম্মান করা। আমাকে সম্মান করা? আসলেই কে কাকে সুযোগ দিচ্ছে? যথেষ্ট, তুমি চুপ করো। খান, তুমি কি চাও নির্দ্বিধায় বলো, আমি সবই মঞ্জুর করতে পারি। আমি কিছুই চাই না। তোমরা মনে রেখো, আজকের এই সুযোগ তোমরাই নিজ হাতে ছিঁড়ে ফেলেছ। এখন উপায়, যদি আরিয়ান দৃঢ় প্রতিজ্ঞ হন যেতে, তবে সম্ভবত আমাদেরই যেতে হবে উত্তর বর্বর আরিয়ানের কাছে অনুরোধ করতে। কিন্তু তখন অতিথি ও আয়োজকের ভূমিকা পাল্টে যাবে, অপমান পাওয়ার সম্ভাবনা থাকে।
খাতুন কি ছেড়ে যেতে চান না? না, শুধু হাস্যকর মনে হচ্ছে। আমি এখানে 20 বছর বেঁচে আছি, কখনো মানুষ হিসেবে গণ্য করা হয়নি। এখন থেকে ওই জায়গা আর তোমার বাড়ি হবে না। তাহলে আমার বাড়ি কোথায়? ওই দিকে, তাদের চোখে বর্বর মাঠ। ঠিক আছে, তাহলে আমরা বাড়ি যাই। খান, দাঁড়ান। মহামান্য সম্রাটের আদেশ, দয়া করে। খান, প্রাসাদে ফিরে যান। কাজে অক্ষম, বিপর্যয় ঘটাতে সক্ষম। সম্রাট, আমি জানতাম না এটা সত্যি। আমি ভেবেছিলাম তারা। তুমি কি ভেবেছিলে? এখন ভালো হলো, চুক্তিপত্র ছিঁড়ে ফেলা হয়েছে, বাণিজ্যিক পথ বন্ধ হয়ে গেছে। তুমি কি সন্তুষ্ট? সম্রাট, আমি সবই প্রাচীন রাজ্যের জন্য করেছি। প্রাচীন রাজ্যের জন্য? তুমি নিজের জন্য করেছ? মহামান্য সম্রাট, মেঘনাও। ফিরে এসেছে। আয়েশা, পিত্রালয় প্রত্যাবর্তন কি ভালো হয়েছে? মা, নিশ্চিন্ত থাকুন, সব ভালো। পাতলা হয়ে গেছো, খাওয়া ঠিক হয়নি। চলো চলো চলো। ঠিক আছে মা, তোমাকে দিচ্ছি। মাটন স্যুপ রান্না করেছি। খান, বৃহৎ রাজ্যের রাজা রাজীব এবং মেঘনা রাজকুমারী। মেঘনা গাড়ির বহর নিয়ে রাজকীয় শিবিরের বাইরে এসেছে, ক্ষমা চাইতে এসেছে বলে জানিয়েছে। আরও অনেক উপহার এনেছে, খানের সাথে দেখা করতে চায়। ফিরে আসার সাথে সাথেই তারা তাড়া করে এসেছে। সত্যিই ব্যস্ত বলে এসেছে ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে হলে সঠিক মনোভাব থাকতে হবে। তাদের অপেক্ষা করতে বলো। তারা কিভাবে উত্তর বর্বরদের এলাকায় চলে এলো? যাই হোক, কেন এসেছে? এটা উত্তর বর্বরদের এলাকা, প্রাচীন রাজ্য নয়। মেঘনা কি সেই যে সব সময় আয়েশাকে জ্বালাতন করত? সে সাহস করে আমার উত্তর বর্বরদের এলাকায় আসে। দেখিস না, আমি তাকে ছিঁড়ে ফেলব। আমাকেও গণনা করো, আমাকেও গণনা। খান, আরও একটা বিষয় আছে। ইন রোলানো ফিরে এসেছে। কয়েকদিন আগে রাজকীয় শিবিরে এসে খানের সাথে দেখা করতে চেয়েছিল। শুনে যে খান নেই, তাই চলে গেল। ওই ব্যক্তির ফিরে আসা মানে ভালো কিছু নয়। ইন রুলান কে? একজন আত্মম্ভরী মহিলা। ছোটবেলা থেকেই আমার ভাইকে তাড়া করে বেড়ায়, ছাড়ানো যায় না, অত্যন্ত বিরক্তিকর। উত্তর বর্বররা সত্যিই অসভ্য। আমরা এখানে অপেক্ষা করছি প্রায় 4 ঘন্টা ধরে, এখনো আমাদের দেখা পায়নি। সাহস করে আমাদের এতক্ষণ অপেক্ষা করাচ্ছে। অভিযোগ বন্ধ করো। তুমি যদি চুক্তিপত্র ছিঁড়ে না ফেলতে, আমাদের এখানে আসতে হতো না, এই অসহ্য জায়গায়। আমি জানতাম না যে সেটা সত্যি। বৃহৎ রাজ্যের রাজা ও মেঘনা রাজকুমারী আগমন করেছেন। খান, ভালো আছেন? বৃহৎ রাজ্যের রাজা দূর থেকে এসেছেন। কেন? আমি এখানে এসেছি প্রথমত বিবাহোত্তর ভোজের ভুল বোঝাবুঝির জন্য, খানের কাছে ক্ষমা চাইতে। দ্বিতীয়ত, খানের সাথে 3 রাজ্যের বাণিজ্য বিষয়ে আরও আলোচনা করতে চাই। বোন, তুমি কি ভালো আছ? দিদি তো তাড়া দিচ্ছেন। আমি আর খান সবেমাত্র এসেছি, তোমরা তো আমাদের পিছু নিয়েছ। হন্নামির দরকার নেই, কিছু বলতে হলে সোজা বলুন। খান মজা করছেন। সেদিনের ঘটনা সত্যিই ভুল বোঝাবুঝি ছিল। প্রাচীন রাজ্য আর বৃহৎ রাজ্য উত্তর বর্বরের সাথে কূটনৈতিক সম্পর্ককে সর্বদা গুরুত্ব দিয়ে এসেছে। এবার আশাও বাণিজ্যের জন্যই। ভণ্ডামি হবে কেন? বৃহৎ রাজ্যের রাজার কথা খুব মিষ্টি। যদি গুরুত্ব দিতেন, তবে কেন চুক্তিপত্র বের করা মাত্র ছিঁড়ে ফেলা হলো? মেঘনা রাজকুমারী একটু অধৈর্য। আমার শাসনে ত্রুটি ছিল। খান, আপনি বড় মনের মানুষ। বাণিজ্যের ব্যাপারে আশা করি খান আরেকবার সুযোগ দেবেন। আমি বলেছিলাম সুযোগ ছিল শুধু একবার।
তুমি অকৃতজ্ঞ হজ না। বৃহৎ রাজ্য ও প্রাচীন রাজ্য তোমাকে সুযোগ দিচ্ছে তোমার সাথে ব্যবসা করার, এটা তোমাকে সম্মান করা। আমাকে সম্মান করা? আমার তোমাদের সম্মানের প্রয়োজন নেই। উত্তর বর্বরের এখন কিছু খনিজ সম্পদ আছে, কিন্তু বৃহৎ রাজ্য ও প্রাচীন রাজ্যের বাণিজ্যিক পথ নেই। তোমাদের খনিজ কাকে বিক্রি করবে? তুমি যে সবে পশ্চিম রাজ্য জয় করেছ, উত্তর বর্বরের মানুষ বাণিজ্য কি বোঝে? তাহলে বৃহৎ রাজ্য ও প্রাচীন রাজ্যের প্রয়োজন হবে না। পশ্চিম রাজ্য এখন আমার হাতে। পশ্চিম রাজ্যের বাণিজ্যিক পথ বৃহৎ রাজ্যের চেয়ে এবং প্রাচীন রাজ্যের মোটের চেয়েও বেশি। খান, বাণিজ্য উভয় পক্ষের জন্যই লাভজনক। তুমি অযথা আবেগপ্রবণ হচ্ছ কেন? আমি আবেগপ্রবণ নই। তোমরা মোটেও যোগ্য নও আমার সাথে ব্যবসা করার। আপনি ভিতরে যেতে পারবেন না, খানের গুরুত্বপূর্ণ কাজ আছে। খান এখনো এত রাগী? খান, সে দিদি ও শাশুড়ির বলা ইন রুলান। খাতুন, আমাকে নিয়ে মজা করবেন না। আমি কি তোমাকে ঢুকতে দিয়েছি? খান, রাগ করবেন না। আমি শুনেছি বৃহৎ রাজ্যের রাজা এবং মেঘনা রাজকুমারী এসেছেন, বিশেষ করে দেখতে এসেছেন। খানের বাণিজ্যের কথাও আমি শুনেছি। আমি মনে করি বৃহৎ রাজ্য এবং প্রাচীন রাজ্যের শর্ত ভালো। উত্তর বর্বরদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। রাষ্ট্রীয় কূটনীতির বড় বিষয়, তোমার মাথা ব্যথার দরকার নেই। আমি মাথা ঘামাচ্ছি না, আমি শুধু উত্তর বর্বরদের কথা ভাবছি। খান সবেমাত্র পশ্চিম রাজ্য জয় করেছেন, সবকিছু পুনর্গঠনের অপেক্ষায়। ঠিক অর্থ এবং খাদ্যের প্রয়োজনীয় সময় হাতে এসেছে, এমন ব্যবসা কেন ফিরিয়ে দিচ্ছ? কি খাতুনের জন্য আবেগপ্রবণ হচ্ছ? ইয়ান রোলান, এখানে তোমার কথা বলার জায়গা আছে। ইয়াসমিন মা, আমি শুধু ভালো উদ্দেশ্যেই বলছি। ভালো উদ্দেশ্য? থাক, আর বলবেন না। উত্তর বর্বরদের ব্যাপার, খান এবং খাতুন সিদ্ধান্ত নেবেন। তোমার মতো বাইরের লোকের এখানে হস্তক্ষেপ করার অধিকার নেই। ইয়াসমিন মা, আমি কিভাবে বাইরের লোক? আমার বাবা যুদ্ধে মারা গেছেন। তোমার বাবা আলাদা, তুমি আলাদা। তোমার বাবা উত্তর বর্বরদের জন্য রক্ত দিয়েছেন, তোমার কি আছে? আমি, অর্থাৎ ছোটবেলা থেকে তুমি শুধু আমার ভাইকে জ্বালাতন করতে জানো। বিরক্তিকর না? ও তো এখন খাতুনকে বিয়ে করেছে, তুমি এসে আরো ঝামেলা বাড়াচ্ছ। লজ্জা নেই? খান, আমি জানি তুমি এই কথা শুনতে চাও না, তবুও আমি বলবো। বের হও। খানের কথা শুনতে পাওনি? বের হও। তাহলে আমি আরেকদিন আসব, আর কখনো এসো না। অতিথিকে বিদায় দাও। যান। এই অসভ্য লোকগুলো। প্রথমে সরাইখানায় ফিরো, পরে আলোচনা করব। দুজনেই দাঁড়ান। তুমি তুমি কি করতে চাও? আরিয়ানের পাশের সেই নারী, তোমরা তাকে সরিয়ে দাও। আমি তোমাদের বাণিজ্যের ব্যাপারটা মিটিয়ে দেব। তুমি কি করতে চাও? এখানে কথা বলার জায়গা না, তোমাদের সরাইখানায় যাই, বিস্তারিত বলি। খাতুন, এটি আমি বৃহৎ রাজ্য থেকে রেশম এনেছি, আপনাকে উপহার দিচ্ছি। আপনার ত্বক ফর্সা, এই রং পরলে সবচেয়ে ভালো লাগে। ধন্যবাদ দিদি। খাতুন, খানের মা ও দিদি আমাকে নির্দেশ দিয়েছেন এই মেয়েটির ওপর নজর রাখতে। আপনাকে তার সাথে একান্তে কথা বলতে দিতে বারণ করেছেন। আরও বলেছেন সে ভালো মানুষ নয়। আপনি যেন কখনোই তার বাহ্যিক চেহারায় প্রতারিত না হন। ভয় নেই, তোমরা আছো, সে আমার কিছু করতে পারবে না। খাতুন, আপনার সাথে কয়েকটা কথা বলতে চাই। বলুন। খাতুন, কি জানেন
খানের সাথে আগে আমার বিবাহের চুক্তি হয়েছিল। সত্যি? খাতুন জানেন না, তাই না? সেটা কয়েক বছর আগের কথা। দুই পরিবারের বড়রা ঠিক করেছিলেন। তারপর এই কয়েক বছর মহান খান পশ্চিম রাজ্য জয় করতে ব্যস্ত ছিলেন। বিষয়টি থেমে যায়। আমি ভেবেছিলাম তিনি ফিরে এলে আমরা বিয়ে করব, কিন্তু জানতাম না সে সরাসরি আপনাকে বিয়ে করে ফেলেছে। যুবতী, আপনি যা বলছেন খান আমার কাছে কখনো উল্লেখ করেননি। তিনি উল্লেখ করেননি কারণ তিনি মোটেই আপনাকে নিজের লোক মনে করেন না। রুলান, কি বাজে কথা বলছো? কি আবোল তাবোল বিবাহের চুক্তি? এটা তোমার বাবার একতরফা ইচ্ছা। আরিয়ান কখনো রাজি হননি। তোমার বাবা কাউকে বলে প্রস্তাব পাঠিয়েছিলেন, আরিয়ান দেখা পর্যন্ত করেননি, সোজা ফিরিয়ে দিয়েছেন। তুমি এখানে মিথ্যা বুনছ কেন? ইয়াসমিন মা, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আরিয়ানের সাথে আমার সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা? হায় আল্লাহ, কি স্বপ্ন দেখছো তুমি? তোমার বাবা তখন বলেছিলেন তুমি রাজি থাকলে অপেক্ষা করা যেতে পারে, কিন্তু আরিয়ান সরাসরি বলেছিলেন অপেক্ষা করার দরকার নেই, সে তোমাকে বিয়ে করবে না। এই কথাগুলো কি আমি তখনকার দালালকে ডেকে সাক্ষ্য নেব? আমি বলছি তুমি এত বেহায়া কেন? সে তোমাকে বিয়ে করতে চায় না, তাহলে তুমি একটা বিবাহের চুক্তি বানিয়ে মিথ্যে বলছো। খাতুন, আমি তোমাকে মিথ্যে বলিনি। আমি সত্যিই খানকে ভালোবাসি, বহু বছর ধরে ভালোবাসি। তুমি আমাকে এগুলো বলছো। আমি কি করতে চাও? ওকে ছেড়ে তোর জন্য জায়গা করে দেব? সাদা খরগোশও প্রশ্ন করতে শিখেছে। আমি বলেছিলাম আমি ভুল দেখিনি। ভালোবাসার ব্যাপার জোর করে হয় না। তুমি এখানে দাঁড়িয়ে আমাকে এগুলো বলছো, এটা শুধু নিজের অপমান ডেকে আনা। তুমি আফসোস করবে। ছি। আয়েশা, তুমি মনে করো না এই মেয়েটার ছোটবেলা থেকে এই স্বভাব, যা চায় তাই পেতে চিৎকার করে, মনে করে সারা পৃথিবী ওর কথা শুনবে। যদি ওর বাবা না থাকতো, উত্তর বর্বরের বড় অবদানকারী, ওকে অনেক আগেই বের করে দেওয়া হতো। মা, নিশ্চিন্ত থাকুন, আমার কিছু হয়নি। কি হয়েছে? মুখ দেখে ভালো লাগছে না। কিছু না, হয়তো আজ রোদে খুব পুড়েছি। রুলানের ব্যাপারে তুমি জানো? মা আমাকে বলেছেন। তিনি বলেছেন রুলান একটি বিবাহের চুক্তি বানিয়েছে। কোনো বিবাহের চুক্তি নেই, কখনোই ছিল না। তার বাবা আমার কাছে এসেছিলেন, আমি তখনই প্রত্যাখ্যান করেছি। আমি জানি, মা আমাকে বলেছেন। তবে তুমি এখনো মন খারাপ করে আছো কেন? মন খারাপ না, শুধু শুধু তার জন্য খারাপ লাগছে। এত বছর ধরে কাউকে ভালোবাসা, অথচ সে তাকে পছন্দই করে না। ভালোবাসার ব্যাপারটা এমনই, জোর করে হয় না। যদি আমাদের রাজনৈতিক বিবাহ না হতো, তবে কি সেও আমার সাথে রোলানের মতো আচরণ করত? আয়েশা, স্যুপ খাও। এসব অহেতুক চিন্তা করে শরীর খারাপ করো না। ওই রোলান, তুমি যত তার কথা ভাববে সে তত বেশি মাথা ঘামাবে। উপেক্ষা করলে নিজে থেকেই থেমে যাবে। ঠিক আছে, আর ভাববো না। মায়ের রান্না করা স্যুপ দিন দিন আরো সুস্বাদু হচ্ছে। অবশ্যই শুধু তোমার জন্যই বানিয়েছি। তুমি বলেছিলে তোমার উপায় আছে। ফল কি? ওরা তোমাকে বের করে দিয়েছে। সেই নারীর পাশে ইয়াসমিন আর ইভা তাকে রক্ষা করছে। ওকে স্পর্শ করা যাচ্ছে না। তাহলে তুমি এভাবে ছেড়ে দেবে? অবশ্যই না। যেহেতু ওর শরীরে হাত দেওয়া যাচ্ছে না, তাহলে ওর সুনাম নষ্ট করো। মানে কি? আমরা গোপনে প্রাচীন রাজ্যে গুজব ছড়াতে পারি। বলবো যে আয়েশা উত্তর বর্বরে কিছু লজ্জাজনক কাজ করেছে। ওর মানহানি করো।
এই আইডিয়া ভালো। যে কোনো সময় বা দেশে একজন নারীর জন্য সুনাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন আমাদের কিছু করতে হবে না। প্রাচীন রাজ্যের দিক থেকে আরিয়ানকে ওকে তালাক দিতে বাধ্য করবে। এটা কি খুব ঝুঁকিপূর্ণ হবে না? ঝুঁকি ঝুঁকি না নিলে বড় কাজ হয় না। তুমি কি ব্যবসা সফল করতে চাও না? শুনেছ, আয়েশা রাজকুমারী নারী ধর্ম পালন করে না, নির্বাসিত কক্ষে নপুংসকের সাথে অবৈধ সম্পর্ক করছে। সত্যি নাকি মিথ্যা? অবশ্যই সত্যি। প্রাসাদ থেকে আসা খবর মিথ্যা হতে পারে। আহা, লজ্জা লজ্জা। এই অবাধ্য মেয়েটি, সে আমার মান নষ্ট করেছে। মহামান্য সম্রাট, রাগ করবেন না। আয়েশা ছোটবেলা থেকে নির্বাসিত কক্ষে বড় হয়েছে। শিষ্টাচার না জানাটা স্বাভাবিক। আগেই জানলে তখনই ওকে বাঁচতে দেওয়া উচিত ছিল না। খান, প্রাচীন রাজ্যের সব জায়গায় ছড়িয়ে গেছে প্রাচীন রাজ্যে খাতুনের সুনাম নষ্ট হয়ে গেছে। এমন ব্যক্তি উত্তর বর্বরের খাতুন হওয়ার যোগ্য নয়। তোমার কি বলতে চাও? আমার মানে হলো, খানের খাতুনকে তালাক দেওয়া উচিত। আরেকজন বেছে নেওয়া, যে নারী খানের যোগ্য। তুই কে? খানের পারিবারিক বিষয় নাক গলানোর সাহস? ঠিক বলেছেন। আমার ভাই কাকে বিয়ে করে তাতে তোমার কি? আমি উত্তর বর্বরের কল্যাণের কথা ভাবছি। খানের সুনাম ইতিমধ্যেই নষ্ট। ওকে উত্তর বর্বরের রাখলে শুধু উত্তর বর্বরকে লজ্জিত করবে। তোমরা কি চাও উত্তর বর্বর সবার উপহাসের পাত্র হোক? বাজে কথা বলছো। আয়েশা উত্তর বর্বরের প্রতিদিন রাজকীয় শিবিরের কাজ দেখে, পশুপালকদের দেখাশোনা করে, সবাই তার প্রশংসা করে। ওগুলো ভণ্ডামি। প্রাচীন রাজ্যে যা ছড়িয়েছে খুব নির্দিষ্ট করে বলছে, সেটা কি মিথ্যা হতে পারে? আবার বলো তো। খান, আমি একান্তই উত্তর বর্বরের জন্য। তুমি ওই নারীকে মোহিত হতে দেবে না। খান, তুমি কেন এলে? তোমাকে কি তাঁবুতে বিশ্রাম নিতে বলা হয়নি? কিছু হলে আমি সামলাব। খান, আমার থেকে লুকানোর দরকার নেই। আমি নিজেই সমাধান করতে পারি। তুমি বলছো আমি বসার ঘরে বসার যোগ্য নেই? তাহলে আমাকে বলো, কেমন লোক যোগ্য? যে মিথ্যা বিবাহের চুক্তি তৈরি করে, নাকি যে গুজব ছড়ায়? যুবতী, প্রাচীন রাজ্যের গুজব। তুমি কি মেঘনা রাজকুমারীকে গুজব ছড়াতে বলেছ? তুমি কি বলছ? আমি বুঝতে পারছি না তুমি কি বলছ। খাতুনের ক্ষমতা প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করা, এটাই প্রাচীন রাজ্যের রাজকুমারীর চাল। তুমি আসার পর গুজব ছড়িয়ে পড়েছে। এটা কি কাকতালীয়? অভিযোগ আরোপ করতে চাইলে অজুহাতের অভাব হবে না। খাতুন আমাকে তাড়াতে চান, সোজাসুজি বললেই হয়। এত চিন্তা করার কি দরকার? তুমি এখানে নির্দোষ সাজো না। আয়েশা ঠিক বলেছে, তুমি এটা করেছ। ইয়াসমিন মা, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু প্রমাণ ছাড়া কিছু তুমি আমাকে সরাসরি গালাগাল দিচ্ছ। এটা কি ঠিক? তুমি এখানে ঠাট্টা করো না। তুমি ছাড়া আর কে এমন কাজ করবে? ইভা, আমার উপর সব দোষ চাপিয়ে দিও না। তুমি বলছো আমি এটা করেছি, তাহলে প্রমাণ দাও। খান, আমি ছোটবেলা থেকে রাজকীয় শিবিরে বড় হয়েছি। আমার বাবা উত্তর বর্বরের জন্য রক্ত দিয়েছেন। উত্তর বর্বরের প্রতি আমার ভালোবাসা কারো চেয়ে কম নয়। খাতুন আমাকে এভাবে অপবাদ দিচ্ছেন, আর তুমি এভাবে দেখছো। বের হও। প্রবীণগণ, আপনারা সবাই দেখেছেন, খাতুন আমাকে সহ্য করছেন না। খানও তার মোহে পড়েছেন। আমি ইমরুলান, আমার বিবেক পরিষ্কার, কিন্তু আমি এমন নই যে কেউ আমাকে সহজে ঠকাতে পারবে। আজ সবার সামনে আমি স্পষ্ট করে বলছি, খাতুন, বলো, আমি কি মেঘনা রাজকুমারীকে তোমার বিরুদ্ধে গুজব রটাতে বলেছি? তোমার প্রমাণ আছে? প্রমাণ না থাকলে তুমি মিথ্যে অপবাদ দিচ্ছ। একজনকে অপবাদ দেওয়া যে উত্তর বর্বরের প্রতি অনুগত, তাকে। এটাই কি খাতুনের মর্যাদা? যুবতী, তুমি বারবার বলছো তুমি উত্তর বর্বরের প্রতি অনুগত। তাহলে আমি জিজ্ঞেস করি, কিছুদিন আগে রাতে তুমি সরাইখানায় কাকে দেখতে গিয়েছিলে? আমি সরাইখানায় গিয়েছিলাম।
বৃহৎ রাজ্যের কিছু পণ্য কিনতে। সমস্যা কি? পণ্য কিনতে? মাঝরাতে পণ্য কিনতে? তুমি কাকে বোকা বানাচ্ছ? ইভা, তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি ইন্দ্রুলান, সোজা হয়ে চলি, সোজা হয়ে বসি। তোমাদের তদন্তে ভয় পাই না, বরং তোমরাই বারবার বলছো আমি বাইরের লোকের সাথে যোগ দিয়ে গুজব রটিয়েছি, অথচ কোনো প্রমাণ দিতে পারছো না। এটা অপবাদ না হলে আর কি? তুই এখানে ভান করা বন্ধ কর। তুই বলতে পারিস না যে তুই চিনিস না রাজীব আর মেঘনা? সেদিন রাজার তাঁবুতে তুই তাদের সাথে চোখাচোখি করছিলি, মনে করছিলি আমি দেখতে পাইনি? চিনলেই ষড়যন্ত্র। ইয়াসমিন মা, তাহলে আমি কি বলতে পারি না খাতুন প্রাচীন রাজ্যের সম্রাটকে চেনে? তাহলে তিনিও প্রাচীন রাজ্যের সাথে ষড়যন্ত্র করছেন। হে প্রবীণগণ, তোমরা সবাই আমাকে বড় হতে দেখেছ। আমার বাবা উত্তর বর্বরদের জন্য যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন। আমি ইন্দ্রুলান, যদিও একজন নারী, কিন্তু উত্তর বর্বরদের প্রতি আমার আন্তরিক আকাশ পাতাল সাক্ষী। এখন খাতুন প্রমাণ ছাড়াই আমাকে তাড়িয়ে দিতে চান, আর খান আমার পক্ষে কিছু বলছেন না। খান ইন-রুলানের বাবা সত্যি উত্তর বর্বরদের একজন গুণী ব্যক্তি। এই বিষয়ে আরও তদন্ত করা উচিত। খান, আমি আপনার পক্ষপাতিত্ব চাই না, শুধু ন্যায় বিচার চাই। খাতুন বলেছেন আমি বাইরের লোকের সাথে ষড়যন্ত্র করি। তাহলে প্রমাণ দেখান। প্রমাণ দিতে না পারলে খাতুন আমাকে মিথ্যা অপবাদ দিয়েছেন। একজন বিশ্বস্ত ব্যক্তিকে মিথ্যা অপবাদ, এমন একজন ব্যক্তি কি উত্তর বর্বরদের খাতুন হওয়ার যোগ্য? তুমি প্রমাণ চেয়েছিলে, ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। কি সত্যিই তার কাছে প্রমাণ আছে? লোকটিকে ভিতরে নিয়ে এসো। তাদের অনুসরণ করো। তুমি কি মনে করো আমি খান জানি না তুমি কি করছো? তুমি যখন প্রথম রাজীবের সাথে দেখা করতে গিয়েছিলে, আমি তখনই তোমার ওপর নজর রাখতে লোক পাঠিয়েছিলাম। আমাকে ছেড়ে দাও। আমি প্রাচীন রাজ্যের রাজকুমারী। আমার সম্রাট পিতা তোমাদের ছাড়বেন না। খান, যদিও আমি তাদের সাথে দেখা করেছি, তাতে কি? আমি শুধু তাদের সাথে কয়েকটা কথা বলেছি। এতেই কি প্রমাণ হয় যে আমি বাইরের লোকের সাথে ষড়যন্ত্র করছি? এই হলো গত কয়েকদিনের রাজীব ও মেঘনার সাথে তোমার গোপন আলোচনার রেকর্ড। তোমাদের প্রতিটি কথা আমার লোকেরা পাশে দাঁড়িয়ে শুনেছে, একটি শব্দ বাদ না দিয়ে লিখে রেখেছে। আমাকে কি একে একে পড়ে শোনাতে হবে? আমি এই সব করছি উত্তর বর্বরের জন্য। উত্তর বর্বরের জন্য? তুমি উত্তর বর্বরের সেনা মোতায়েন বিদেশিদের বলেছ। একে বলে উত্তর বর্বরের জন্য? তোমার লজ্জা নেই? না, আমি করিনি, আমি বিদেশিদের বলিনি। এটা তুমি এঁকেছ রাজকীয় শিবিরের প্রতিরক্ষা মানচিত্র। তুমি এখনো বলছো না? সবাই দেখেছেন, এটাই ইন-রুও-ল্যানের আসল রূপ। বিদেশি শত্রুর সাথে ষড়যন্ত্র, খাতুনকে ফাঁসানো, গোপন তথ্য ফাঁস। ইন-রুও-ল্যান, তোমার বাবা যদি জানতেন তুমি এমন করেছ, কবরের ঢাকনাও চেপে রাখতে পারবে না। উত্তর বর্বর থেকে বহিষ্কার, চিরদিন ফিরতে পারবে না। উত্তর বর্বরের মানুষ হওয়ার যোগ্য নও। খান, আমি ভুল করেছি, সত্যিই ভুল। আমার বাবার কথা ভেবে দয়া করে আমাকে একবার ক্ষমা করুন, আর কখনো করব না। তোমার বাবা উত্তর বর্বরের গুণী ব্যক্তি। তোমার বাবার সম্মান তুমি নষ্ট করেছ। লোক ডাকো। ইন-রুও-ল্যান, 3 অপরাধের সম্মিলিত শাস্তি: বিদেশি শত্রুর সাথে ষড়যন্ত্র, খাতুনকে ফাঁসানো, গোপন তথ্য ফাঁস। উত্তর বর্বর থেকে বহিষ্কার, চিরদিন ফিরতে পারবে না। আয়েশা, তুই নিশ্চয় খারাপ মরবি। আমি ভূত হয়েও তোকে ছাড়ব না। তোমরা ইয়াসমিনের সাথে যোগসাজশ করেছ আমার খাতুনকে ফাঁসাতে। এই হিসেব আমরা আস্তে আস্তে করব। আমি প্রাচীন রাজ্যের রাজকুমারী, তুমি আমার প্রতি এত অসম্মান দেখাচ্ছ। আমি সম্রাটকে সৈন্য আনতে বলবো তোমার এই জায়গাটা ধ্বংস করতে। প্রাচীন রাজ্যে তুমি এখনো রাজকুমারী। উত্তর বর্বরদের মধ্যে তুমি কিছুই না। এদের বের করে দাও। বৃহৎ রাজ্য ও প্রাচীন রাজ্যের ব্যবসায়ীরা আজ থেকে উত্তর বর্বরের সীমানায় পা দিতে পারবে না। যে আদেশ অমান্য করবে তার মৃত্যুদণ্ড। খাতুন।
অবশেষে শান্তি এল। আয়েশা, তুমি আজ সেখানে দাঁড়িয়েছিলে, মোটেও ঘাবড়াওনি। আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু ওদের বোঝাতে দিতে পারিনি। এখন থেকে কেউ তোমাকে ভয় দেখাবে না। খান, ওই রেকর্ডগুলো কখন থেকে তদন্ত শুরু করেছিলেন? ইয়াসমিন প্রথমবার সরাইখানায় গিয়েছিল রাজীবের সাথে দেখা করতে। সেই রাতে কেউ তাকে দেখেছিল, তারা তিনজন সরাইখানার সামনে গোপন আলাপ করছিল। আমি রফিককে বলেছিলাম নজরদারি করতে। তাই আজকাল তুমি মোটেও ঘাবড়াওনি? আগে থেকেই সব প্রস্তুতি ছিল। সে সব সময় আমাকে রক্ষা করে আসছে। আমি যখন জানতাম না, সেই সময়ই সে আমার জন্য কৌশল সাজিয়েছে। আমাকে আগে কখনো এভাবে কেউ রক্ষা করেনি। আবার কি ভাবছ? মায়ের কথা ভাবছি। যখন তাকে সম্রাজ্ঞী মেরে ফেলেছিল, আমার বয়স কত ছিল আমি কিছুই বুঝতাম না, শুধু কাঁদতাম। পরে বড় হলাম, আমি বুঝলাম কাঁদলে লাভ নেই, কেউ আমাকে সাহায্য করবে না। তুমিই প্রথম যে আমাকে সাহায্য করেছ। শুধু আমি নই, পরে অনেকেই তোমাকে সাহায্য করবে। আর আছে মা ও দিদি। ইনরুলানের ব্যাপারটা মিটে গেছে। আর একটা কথা আমি তোমাকে অনেক আগেই জিজ্ঞেস করতে চেয়েছিলাম। তুমি বিবাহোত্তর ভোজে যে নির্বাসিত কক্ষের কথা বলেছিলে, মায়ের সাথে যে খারাপ ব্যবহার হতো, সেটা কি সত্যি? আমাকে আগে বলনি কেন? কারণ আমি চাইনি তুমি মনে করো আমি একজন দুঃখী মানুষ। তুমি কখনো দুঃখী মানুষ ছিলে না। তুমি আমার খাতুন, আমি আরিয়ানের নারী। কে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি তোমার জন্য সেটা ফিরিয়ে আনব। খান, আর দরকার নেই, সবই চলে গেছে। কিছুই শেষ হয়নি। যারা তোমাকে কষ্ট দিয়েছে, আমি তাদের কাউকে ছাড়ব না। খান তদন্ত করে ফেলেছে। যে বছর খাতুনের মাকে ফাঁসানোর মূল ষড়যন্ত্রকারী ছিল, সে হলেন প্রাচীন রাজ্যের সম্রাজ্ঞী। তিনি বিদেশি কর্মকর্তাদের সাথে যোগসাজশ করেছিলেন। ফাতেমাকে নির্বাসিত কক্ষে পাঠানোর কারণ হয়েছিলেন, যার ফলে তিনি ক্ষোভে মারা যান। কি এক সম্রাজ্ঞী, কি এক প্রাচীন রাজ্য! লোক পাঠিয়ে প্রাচীন রাজ্যে পৌঁছে দাও, প্রাচীন রাজ্যের সম্রাটের কাছে পৌঁছে দাও। খাতুন, তোমার মায়ের অন্যায় শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। মহামান্য সম্রাট, তুমি একজন উত্তর বর্বরের কথা বিশ্বাস করতে পারো না। সে বিভেদ সৃষ্টি করছে, সে প্রাচীন রাজ্যকে ধ্বংস করতে চায়। এখানে কেউ এসো, সম্রাজ্ঞীকে নির্বাসিত কক্ষে পাঠাও। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি তোমার সম্রাজ্ঞী, আমি তোমার জন্য সন্তানের জন্ম দিয়েছি, আমি যা কিছু করেছি সব তোমার জন্যই। আমি তোমার প্রতি যথেষ্ট দয়ালু ছিলাম। আমার মায়ের অন্যায়ের প্রতিকার অবশেষে পরিষ্কার হলো। তুমি কি খুশি? খুশি না, বরং স্বস্তি পেয়েছি। মায়ের আত্মা শান্তি পাবে। তোমার মা তোমার জন্য গর্বিত হবেন। আয়েশা, তুমি কাঁদো না। এখন থেকে তোমার আমরা আছি, মানে একজনও খারাপ লোক পালাতে পারেনি। মা, দিদি, খান, ধন্যবাদ তোমাদের। কেন ধন্যবাদ? এক পরিবারের মানুষ তো আলাদা কথা কেন? এই সেই প্রাচীন রাজ্য থেকে আসা রাজকুমারী। সুন্দর দেখতে তো, কিন্তু সে কি ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে পারবে? আমাদের অনুষ্ঠান নষ্ট করো না। আয়েশাকে বিশ্বাস করো না। কাল আবার অনুশীলন করো, তোমার গলা বসে গেছে। আমরা চালিয়ে যাই। খাতুনের ধর্মীয় স্তুতি এক অক্ষরও কম নয়। ধর্মীয় আচারের প্রতিটি ধাপ ঠিক আছে, কিন্তু সে সব সময় একজন বিদেশী। কে জানে সে কি
সত্যি আমাদের উত্তর বর্বরদের প্রতি। আয়েশা, তোমার এসব করার দরকার নেই। দাসী আছে তো। মা, এগুলি আকাশ পূজার সরঞ্জাম। দাসীকে সহজে স্পর্শ করতে দেওয়া যায় না। আমি নিজেই গুছিয়ে রাখি। এখন কি করা যায়? এটা আমি লবণের বিনিময়ে নিয়ে যাচ্ছি। খাতুন, তোমার দরকার নেই, আমি নিজেই করব। কোন সমস্যা নেই, তাড়াতাড়ি কুড়িয়ে নাও। নোংরা করো না। কয়েকটি ভেঙে গেছে। আমি রান্নাঘরকে বলব ক্ষতিপূরণ দিতে। না, দরকার নেই, মাত্র কয়েকটি। এই ঝুড়ি দুধের দলা দিয়ে কত লবণ পাওয়া যাবে? 1 মাসের জন্য যথেষ্ট। এটা রান্নাঘরের, তুমি প্রথমে নিয়ে যাও, ব্যবহার করো। এটা আমার 6 মাসের জন্য যথেষ্ট। তুমি তোমার নিজের লবণ সেই মহিলাকে দিয়ে দিয়েছ। রান্নাঘরে আরও আছে, কোন সমস্যা নেই। তুমি এভাবে একটু একটু করে করছ। কখন সবাইকে বশ করতে পারবে? আমি কাউকে বশ করানোর জন্য নই। আমি যা করছি তা হচ্ছে আমার খাতুন হিসেবে কর্তব্য। খাতুন, আমার সব ভেড়ার পাল হারিয়ে গেছে। আমার পরিবার কিভাবে বাঁচবে? আমার তাঁবু উড়ে গেছে। ঠান্ডায় বাচ্চা কাঁদছে। খান এখানে নেই। আমাদের পক্ষে কে কথা বলবে? কথা বলবে? সবাই চুপ করুন। খান না থাকলে আমি সিদ্ধান্ত নেব। যাদের ক্ষতি হয়েছে, প্রথমে বয়স্ক ও শিশুদের স্থানান্তর করো রাজকীয় তাঁবুর পাশের খালি তাঁবুতে। খাবার ও জ্বালানি কাঠ রাজকীয় শিবির থেকে বিতরণ করা হবে। গরু ছাগলের ক্ষতি, খান ফিরে এলে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হবে। তুমি সিদ্ধান্ত নেবে। তুমি একজন বিদেশী, কোন অধিকারে সিদ্ধান্ত নেবে? তুমি কি বোঝো? ঠিক বলেছ। তুমি ঠিক বলেছ। আমি বিদেশী, কিন্তু আমি উত্তর বর্বরদের খাতুন। খান এখানে নেই, তাই আমাকে তার পরিবারের দেখাশোনা করতে হবে। তুমি আমাকে বিশ্বাস না করলেও সমস্যা নেই, কিন্তু তোমাকে অন্তত তোমার বাচ্চাদের থাকার জায়গা দিতে হবে আর গরম খাবার দিতে হবে। সমস্ত বয়স্ক এবং শিশু আগে খানের তাঁবুতে পাঠাও। বাকিরা আমার সাথে তাঁবু মজবুত করো। ক্ষতি গণনা করো। পুরুষরা কাঠ কাটতে যাও, মহিলারা রান্না করতে যাও। বিশৃঙ্খলা করো না, একে একে করো। এই বাচ্চা আরো বেশি দক্ষ হয়ে উঠছে। হাত খুব ঠান্ডা। খাতুন, এটা কি করে সম্ভব? আমাদের নিজেদের আছে। বাচ্চাদের জন্য রেখে দাও। বড়রা সহ্য করতে পারে, বাচ্চারা সহ্য করতে পারে না। মা, আপনার হাত এত ঠান্ডা। খাতুন, এটা উচিত নয়, এটা উচিত নয়। আপনি রাজকীয় বংশের, ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লে কি হবে? মা, কি রাজকীয় বংশের? আমি ছোটবেলায় নির্বাসিত কক্ষে ছিলাম, সুতি কাপড়ও পরতে পারতাম না। এখন আপনার চেয়েও বেশি ঠান্ডা ছিল। আপনি আমার সাথে সংকোচ করবেন না। খাতুন, আপনি আমাদের পরিবারের উপকারী। আপনি না থাকলে আমার এই বুড়ো হাত ঠান্ডায় জমে যেত। মা, আপনি এ কথা বলবেন না। এটা আমার করা কর্তব্য। দিদি, এখানে বাতাস আসছে, আমার জন্য আটকান।
আয়েশা, তুমি একটু ঘুমাও। তুমি সারাদিন রাত ব্যস্ত ছিলে, আমি দেখছি। দিদি, আমি ক্লান্ত নই। সবাই ঠিক হয়ে গেলে পরে। এই বাচ্চাটা 3 দিন চোখ বন্ধ করেনি। সব দুর্গতকে ঠিকমতো রাখা হয়েছে। গরু ছাগলের ক্ষতি পরিষ্কারভাবে নথিভুক্ত করা হয়েছে। জ্বালানি কাঠ ও খাবার স্পষ্টভাবে বিতরণ করা হয়েছে। আমাদের উত্তর বর্বর একজন ভালো খাতুন হয়েছে। খান, আপনি ফিরে এসেছেন। দুর্ভোগ কেমন? আপনি নিজেকে এভাবে ক্লান্ত করেছেন, এখনও আমার কাছে জিজ্ঞেস করার সময় আছে? আমার কিছু হয়নি। পশুপালকরা কেমন আছেন? কোনো হতাহত আছে কি? কয়েকজন ঠান্ডায় আহত হয়েছে, কিন্তু সবাইকে উদ্ধার করা হয়েছে আপনার সময়মতো ব্যবস্থার জন্যই। তাহলে ভালো। বেড়া কি খুব খারাপ অবস্থায় আছে? সাহায্য লাগবে? না না খাতুন, দরকার নেই, আমি নিজে পারব। এটা এই মাসের লবণ। আমি পথে এনেছি। খাতুন, আমি আগে সেই বাজে কথা বলেছি, আপনি তবুও আমার সাথে এত ভালো ব্যবহার করছেন। আমি উঠুন। তুমি যে সব কথা বলেছ আমি আগেই ভুলে গেছি। খাতুন, এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনব। আপনি যদি পূর্বে যেতে বলেন, আমি কখনো পশ্চিমে যাব না। আয়েশা, তুমি কি রাগ করো না? সে যখন তোমাকে গালি দিয়েছে আমি তার মুখ ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম। দিদি, সে আমাকে গালি দিয়েছে কারণ সে আমাকে চেনে না। এখন সে বুঝতে পেরেছে, তাই আর গালি দেবে না। তুমি তো খুব নরম মন। উত্তর বর্বরের প্রজারা, আজ আমি চিরন্তন আকাশের সামনে একটা কথা বলবো। আমাদের উত্তর বর্বর একজন সত্যিকারের খাতুন পেয়েছে। তুষারঝড় আসার সময় খান উপস্থিত ছিলেন না। খাতুন এগিয়ে এসেছিলেন। বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া, খাবার ও জ্বালানি বিতরণ, ক্ষয়ক্ষতি নথিভুক্ত করা। 3 দিন 3 রাত চোখ বন্ধ করেননি। আপনাদের মধ্যে কার বৃদ্ধ শিশুরা উষ্ণ তাঁবুতে নেই? কার রান্নায় গরম খাবার নেই? সামনে এসে আমাকে বলুন। চিরন্তন আকাশের উপরে, উত্তর বর্বরের প্রজারা নিচে। আজ আমি উত্তর বর্বরের পুরোহিত হিসেবে আনুষ্ঠানিকভাবে আয়েশা রাজকুমারীকে উত্তর বর্বরের খাতুন হিসেবে স্বীকার করছি। এখন থেকে তিনি আমাদের খাতুন। খাতুন, আমি বাপ্পা আপনাকে মেনে নিচ্ছি। খাতুন? খাতুন? আমি জানতাম আপনি এটি করবেন। আপনি এখানে থাকার কারণে? না, নিজের জন্য নয়। তিনি এটি করেছেন, সত্যিই করেছেন। তিনি যোগ্য ছিলেন। রাজধানী স্থানান্তরের কথা ভাবিনি। এদিন এত তাড়াতাড়ি এল। নার্ভাস? তুমি থাকলে নার্ভাস লাগে না। নতুন বাড়িতে পৌঁছে তুমি যা করতে চাও তাই করো। আমি মায়ের স্মৃতিফলক স্থাপন করতে চাই, ওকে দেখাতে এখন কত ভালো আছি। ঠিক আছে, আমি তোমার সাথে আছি। আজ থেকে এটা আমাদের বাড়ি। এখানে খুব সুন্দর। তোমার মতো সুন্দর নয়। এই দুটি সন্তান সত্যিই চিন্তার কারণ। কি চিন্তা? ওরা কি খুব সুখী না?